টিউটোপিয়া নিয়ে এলো ডিজিটাল সহায়িকা, যেখানে থাকছে প্রত্যেকটি বিষয়ের সব অধ্যায়ের সব প্রশ্ন আর তার উত্তর সহ বিশ্লেষণ, যা পড়লে পরীক্ষার প্রিপারেশনের জন্য আর দরকার পড়বে না কোনো সহায়িকার, কোনো সহায়তার। তাই মানে বইয়ের আর কোনো মানে নেই। টিউটোপিয়ার ডিজিটাল সহায়িকা পেতে লক্ষ্য রাখো টিউটোপিয়া লার্নিং অ্যাপের ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, টিউটোপিয়ার ইউটিউব লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি ঋতুশ্রী চলে এসেছি বাংলা ক্লাস নিয়ে। আজকে আমরা পড়ব বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধটি সব রকমের প্রশ্নোত্তর। এই প্রবন্ধের ওপর যত রকম প্রশ্ন হয় তার সবই আলোচনা করব আজকের এই ভিডিওতে। এর বাইরে না কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, না দরকার পড়বে তোমাদের কোনো মানে বইয়ের বা সহায়িকা বইয়ের। তাহলে কি বুঝতে পারলে বন্ধুরা? মানে বইয়ের নেই কোনো মানে, সহায়িকার দরকার নেই কোনো সহায়তার। পরীক্ষা প্রস্তুতির জন্য টিউটোপিয়ার এই ভিডিওগুলোই তোমাদের জন্য যথেষ্ট। তোমরা নিশ্চয়ই বাড়িতে বা গৃহশিক্ষকের কাছে বা স্কুলে এই প্রবন্ধটা এতদিনে পড়ে ফেলেছো। তবে যদি না পড়ে থাকো তাহলে টিউটোপিয়া লার্নিং অ্যাপে এই প্রবন্ধের ওপর বানানো ভিডিওগুলো দেখে পড়ে নিতে পারো। কারণ টিউটোপিয়া লার্নিং অ্যাপে এই প্রবন্ধের ওপর বানানো ভিডিওগুলো খুব সহজ এবং সুন্দরভাবে দেয়া আছে, যেগুলো দেখে বা পড়ে নিলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর যে কোনো বিষয়ে যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করা কোনো ব্যাপারই না। তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের এই প্রবন্ধটা পড়া। তাহলে এই প্রবন্ধের ওপর কত রকমের প্রশ্ন হতে পারে চলো দেখে নেব নেক্সট স্লাইডে। চলে এলাম নেক্সট স্লাইডে। দেখো প্রথমেই আছে বহু বিকল্পীয় প্রশ্নাবলী। এই বহু বিকল্পীয় প্রশ্নাবলী মানে কি? এমসিকিউ, যেগুলোর নাম্বার থাকছে 1। অর্থাৎ তোমরা 4টে অপশন পাচ্ছ, যেখান থেকে তোমাদের রাইট অপশনটা চুজ করতে হচ্ছে। এরপরে আসছে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী অর্থাৎ এগুলো হলো ভিএসএকিউ টাইপ কোশ্চেন, আর এগুলো হলো এমসিকিউ। তাহলে এগুলোতে তোমাদের কি করতে হচ্ছে? একটা কি দুটো বাক্যে উত্তর দিতে হচ্ছে এবং যেগুলোর প্রশ্নমান থাকছে 1 নম্বর। এরপরে এই প্রবন্ধ থেকে যেগুলো আসবে তা হলো বিশ্লেষণধর্মী ও রচনাধর্মী প্রশ্নাবলী, অর্থাৎ এলএকিউ টাইপ কোয়েশ্চেন, যেগুলোর প্রশ্নমান থাকছে 5 নম্বর। দেখেছো তোমরা এখানে 5 নম্বর। এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাহলে চলো দেখে নেব আমাদের এমসিকিউ অর্থাৎ বহু বিকল্পীয় প্রশ্নাবলী কি রয়েছে। চলে আসলাম বহু বিকল্পীয় প্রশ্নাবলী স্লাইডে। এখানে অর্থাৎ প্রথম প্রশ্নে যাওয়ার আগে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেওয়া দরকার যে এই ভিডিওর টাইমলাইন অংশে তোমাদের জন্য কতগুলো পর্ব বিভাজন করা হয়েছে। পর্ব বিভাজন কেন হয়েছে? তোমাদের সুবিধার জন্য। এই পর্ব বিভাজন অংশে তোমরা এমসিকিউ হোক বা ভিএসএকিউ হোক বা এলএকিউ হোক, যে কোনো ধরনের প্রশ্ন তোমরা খুঁজে পেতে পারো এই পর্ব বিভাজন অংশে। চলে যাব বহু বিকল্পীর প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নে চলে আসলাম। দেখো, তবে প্রথম প্রশ্ন আলোচনা করব তার আগে তোমরা যেটা করবে, তোমরা কে কত পাচ্ছ এমসিকিউতে সেটা কাউন্ট করবে আর আমাকে কমেন্ট বক্সে জানাবে আনসারগুলো। তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের পরীক্ষা প্রস্তুতি কেমন হচ্ছে। চলো এবারে দেখে নেব প্রথম প্রশ্ন কি আছে। বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটির রচয়িতা। খুব সহজ প্রবন্ধ, এই খুব সহজ প্রশ্ন অবশ্যই, যে ইনি প্রাবন্ধিক অর্থাৎ বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটির প্রাবন্ধিক কে ছিলেন। দেখে নিই প্রথম অপশন কি আছে। কতে আছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, খতে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, গতে আছে রাজশেখর বসু, ঘতে আছে মধুসূদন দত্ত। এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অবশ্যই হবে রাজশেখর বসু, কারণ তোমরা জানো বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি লিখছেন রাজশেখর বসু। আসছি পরের প্রশ্ন 2-এ কি লেখা আছে? রাজশেখর বসুর ছদ্মনাম। ছদ্মনাম জানো যে যেটি আড়াল করে লেখকরা লেখেন সেটি হলো তার ছদ্মনাম, এবং বহু লেখকের বহু ছদ্মনাম রয়েছে। তাহলে রাজশেখর বসুর ছদ্মনাম কি ছিল? রাজশেখর বসুর ছদ্মনাম দেখে নেব আমরা। কতে আছে বনফুল, খতে আছে শ্রীপান্থ, গতে আছে পরশুরাম, ঘতে আছে রূপদর্শী। রাজশেখর বসুর ছদ্মনাম ছিল পরশুরাম। অপশন গ হলো সঠিক উত্তর। অপশন গ এখানে সঠিক উত্তর। প্রশ্ন 3-এ লেখা আছে দেখো রাজশেখর বসু রচিত গ্রন্থ কি? রাজশেখর বসু রচিত গ্রন্থ আমরা দেখে নেব।
কতে আছে বিচিন্তা, খতে আছে কজ্জলি, গতে আছে গড্ডালিকা, ঘতে আছে সবগুলি। তাহলে আমরা এখানে যে অপশনগুলো পাচ্ছি অর্থাৎ বিচিন্তা, কজ্জলি, গড্ডালিকা এই সমস্তটাই তারই রচিত গ্রন্থ। তাহলে আমাদের অপশন কোনটা হবে বন্ধুরা? অপশন হবে অবশ্যই অপশন ঘ, সবগুলি। পরেরটায় যাচ্ছি, 4 নম্বর প্রশ্ন। 4 নম্বরে কি আছে? বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি যে গ্রন্থের অন্তর্গত সেটি হলো, দেখে নেব। কতে আছে বিচিন্তা, খতে আছে গীতাঞ্জলি, গতে আছে মেঘনাদ বধ, ঘতে আছে দেবদাস। বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা হলো বিচিন্তা। তাহলে রাইট আনসার অপশন ক, রাইট আনসার বিচিন্তা। 5 নম্বর প্রশ্ন। 5-এ কি লেখা আছে? এর মধ্যে যেটি রাজশেখর বসুর অবিস্মরণীয় কীর্তি, অবিস্মরণীয় অর্থাৎ যা আমরা ভুলতে পারি না, সেটি কি? ক মেঘদূত কাব্য রচনা, খতে আছে ওথেলো নাটক রচনা, গতে আছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনা, ঘতে আছে চলন্তিকা অভিধান রচনা। এখানে তার প্রশ্ন হবে, মানে এখানে এই প্রশ্নটার উত্তর হবে চলন্তিকা অভিধান রচনা। সেটা হলো তার অবিস্মরণীয় কীর্তি অর্থাৎ যা আমরা ভুলতে পারি না, তার এটি অদ্ভুত এক দান। এ হলো চলন্তিকা অভিধান রচনা। অপশন ঘ হলো রাইট আনসার। এরপরে 6 প্রশ্ন 6, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি। তাহলে যাদের জন্য বাংলা বিষয়ক গ্রন্থ বা বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি কি ছিল? তাদের প্রথম শ্রেণীটি দেখে নেব। কতে আছে ইংরেজি ভাষায় দক্ষ, খতে আছে বাংলা ভাষায় দক্ষ, গতে আছে ইংরাজি জানে না বা অতি অল্প জানে, তারপরে লাস্ট অপশানে আছে ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান বই অর্থাৎ অল্প বিজ্ঞান বই পড়েছে। এগুলো লেখা আছে। তাহলে আমাদের প্রবন্ধটা ভালো করে পড়তে হবে, সেই কারণে প্রবন্ধতে লেখা আছে যে যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তারা ইংরাজি জানে না বা অতি অল্প জানে, যেটা আমরা পেয়ে যাচ্ছি অপশন গয়ে, ইংরেজি জানে না বা অতি অল্প জানে। তাহলে রাইট আনসার কি হবে? অপশন গ। 6-এর আনসার হবে অপশন গ। 7 নম্বর প্রশ্নে এলাম। বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ পাঠকদের মধ্যে প্রথম শ্রেণীর মধ্যে পড়ে। বিজ্ঞান বিষয়ক যে বাংলা গ্রন্থ পাঠকদের মধ্যে যে প্রথম শ্রেণীর মধ্যে পড়ে তা কি? ক হলো বিজ্ঞ মানুষজন, খ অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক, গ সাধারণ মানুষ, ঘ হলো বিজ্ঞান বিশারদ। তিনি যে কথা বলেছেন তা হলো এখানে অল্প বয়স্ক ছেলে মেয়ে বা যে লেখা আছে অল্প শিক্ষিত বয়স্ক লোক, তারা কিসের মধ্যে পড়ে? না প্রথম শ্রেণীর মধ্যে পড়ে বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ পড়ার জন্য, সেই পাঠকদের মধ্যে। আসছে 8 নম্বর প্রশ্ন। 8-এ লেখা আছে, দেখো 8-এ কি লেখা আছে দেখিনি। বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থের উদ্দিষ্ট পাঠকদের দ্বিতীয় শ্রেণীতে পড়ে। তাহলে প্রথম শ্রেণী আমরা জেনে নিলাম, এরপরে জানবো দ্বিতীয় শ্রেণীতে কারা পড়ে। কতে লেখা আছে যারা ইংরাজি জানে এবং ইংরেজি ভাষায় অল্প বিজ্ঞান পড়েছে। তারপরে লেখা আছে খতে অল্প বয়স্ক ছেলে, গতে আছে অল্প শিক্ষিত বয়স্ক লোক, ঘতে আছে শুধু শিক্ষিত বয়স্ক লোক। এখানে যে কথা বলা হয়েছে যা হলো যারা ইংরাজি জানে এবং ইংরেজি ভাষায় অল্প বিজ্ঞান পড়েছে তারা কোন শ্রেণীর মধ্যে পড়ছে? তারা পড়ছে দ্বিতীয় শ্রেণীর মধ্যে। তাহলে অপশন ক হলো এখানে রাইট আনসার। 8-এরটা হচ্ছে রাইট আনসার অপশন ক। চলে যাচ্ছি পরের প্রশ্ন 9 চলে এলাম। বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই কোন শ্রেণীর পাঠকদের? এটা শ্রেণী বানানে সবসময় হস্যি দেবে, হ্যাঁ, দীর্ঘী হবে না। বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই কোন শ্রেণীর পাঠকদের? যাদের পূর্ব পরিচয় বলতে আগের কোনো পরিচয় নেই, আগের কোনো অভিজ্ঞতাই নেই, কাদের দেখে নেব। ক প্রথম শ্রেণীর, খ দ্বিতীয় শ্রেণীর, গ মধ্যম শ্রেণীর, ঘ তৃতীয় শ্রেণীর। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং মধ্যম এই 4টে অপশন পাচ্ছি। এখানে একেবারেই যাদের কোনো পরিচয় নেই, পূর্ব পরিচয় নেই, তারা হলো কারা? প্রথম শ্রেণীর পাঠকরা। তাহলে রাইট আনসার হয়ে যাচ্ছে এখানে অপশন ক। 10 নম্বর প্রশ্নে গেলাম। 10 নম্বরে দেখো ড্যাশ ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে। এটা কি হবে? একদম প্রবন্ধ থেকে কোট করে দেওয়া। কতে আছে খান কতক,
কতে আছে খান কতক, খতে আছে গুটি কতক, গতে আছে কয়েকটা, ঘতে আছে অনেকখানি। তাহলে এখানে অপশন কি হবে? এখানে যেটা বইয়ে লেখা আছে তা হলো গুটি কতক, এবং সেই গুটি কতকের উল্লেখও আমরা পেয়েছি। তাহলে তোমাদের এখানে গুটি কতক হবে। তাহলে অবশ্যই অপশন কি হয়ে যাবে? অপশন হয়ে যাবে খ। আমি এটা পুরোটা লিখলাম না, অবশ্যই তোমাদের এখানে এমসিকিউ অর্থাৎ চুজ করতে হবে, সুতরাং শূন্যস্থানে লেখার দরকার নেই। তাহলে অপশন খ 10এরটা হবে অপশন খ, রাইট আনসার। 11 নম্বর প্রশ্নে এলাম। গুটি কতক ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে। গুটি কতক শব্দগুলি কি? দেখো আগের প্রশ্নটাই যে আলোচনা করলাম, সেই গুটি কতক শব্দগুলির পরিচয় প্রাবন্ধিক লেখার মধ্যে দিয়েছেন। তাহলে সেগুলো কি দেখে নেব। ক আছে টাইফয়েড, আয়োডিন, মোটর, প্রোটন, জেব্রা। পরেরটায় আছে, দেখতে পাচ্ছ তোমরা, পরেরটায় আছে কলেরা, টাইফয়েড, ডায়রিয়া, জেব্রা। তারপরে ম্যালেরিয়া, গয়ে আছে ম্যালেরিয়া, হাইড্রোজেন, আয়োডিন, মোটর, এখানেও মোটর। ঘতে আছে টাইফয়েড, জিঙ্ক, কপার। তাহলে যে কথাগুলি প্রাবন্ধিক উল্লেখ করেছেন তার প্রবন্ধের মধ্যে তা হলো টাইফয়েড, আয়োডিন, মোটর, প্রোটন এবং জেব্রা, এই কথাগুলোর উল্লেখ করেছেন। তাহলে অপশন কি হয়ে যাবে? অপশন ক হয়ে যাবে রাইট আনসার। 12 নম্বর প্রশ্নে এলাম। 12তে কি বলছে? জল আর কর্পূর ড্যাশ যায়, কি বলা হয়েছে বলো তো? তারা মনে করে কি সেই প্রথম শ্রেণীর পাঠকরা? কতে আছে উবে, খতে আছে নিভে, গতে আছে ভেসে, ঘতে আছে থেমে। তারা বলেছে সেই প্রথম শ্রেণীর পাঠকরা যারা বিজ্ঞান বিষয়ে সেভাবে সচেতন নয়, তারা মনে করে উবে যায়। তাহলে জল আর কর্পূর উবে যায়। তাহলে ক হলো এখানে রাইট আনসার, অপশন ক। প্রশ্ন 13তে কি আছে দেখো, পিতলের চাইতে অ্যালুমিনিয়াম। তাহলে এখানে কি বলা হয়েছে প্রবন্ধে? প্রথম শ্রেণীর যে পাঠকরা তারা কি ভুলভাল কিছু তথ্য তাদের সমৃদ্ধ, তারা ভুলভাল তথ্য সমৃদ্ধ। তাহলে এখানে পিতলের চাইতে অ্যালুমিনিয়াম কি বলা হয়েছিল, তারা কি জানে? কতে আছে মোলায়েম, খতে আছে চকচকে, গতে আছে ভারী, ঘতে আছে হালকা। আমরা যেটা দেখেছি প্রবন্ধে তারা জানে হালকা। তাহলে পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা তারা জেনে থাকে। তাহলে অপশন ঘ 13 প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ঘ। এরপরে 14 নম্বর প্রশ্নে এলাম। পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা, এই জ্ঞানটি হলো, এই জ্ঞানটি কি ধরনের জ্ঞান বলে প্রাবন্ধিক উল্লেখ করেছেন? ক বিশেষ জ্ঞান, খ অসামান্য জ্ঞান, গতে লেখা আছে সামান্য জ্ঞান, ঘতে আছে সুগভীর জ্ঞান। প্রাবন্ধিক যেটি উল্লেখ করেছেন তা হলো সামান্য জ্ঞান। অপশন গ হলো এখানে রাইট আনসার। পরের প্রশ্ন 15তে লেখা আছে দেখো, প্রথম শ্রেণীর পাঠকরা কয়েকটি পারিভাষিক শব্দ শিখেছে, এগুলির মধ্যে একটি হতে পারে। এগুলির মধ্যে কি হতে পারে দেখি? ক ম্যালেরিয়া, খ টাইফয়েড, গ ডায়রিয়া, ঘ ইনফ্লুয়েঞ্জা। তাহলে প্রথম শ্রেণীর পাঠকরা যে কয়েকটি ইংরাজি পারিভাষিক শব্দ শিখেছে সেগুলোর মধ্যে একটি হলো টাইফয়েড, যেটি প্রবন্ধের মধ্যে উল্লেখ রয়েছে। তাহলে কোথায় পেয়ে গেলাম? অপশন খ পেয়ে গেলাম। তাহলে 15 আনসার কি হচ্ছে? অপশন খ। 16 নম্বর প্রশ্নে এলাম। 16তে লেখা আছে লাউ কুমড়ো জাতীয় গাছে কত রকমের ফুল হয়। তারা মনে করে যে লাউ এবং কুমড়ো, সে প্রথম শ্রেণীর পাঠকরাই মনে করে লাউ এবং কুমড়ো জাতীয় গাছে কত রকমের ফুল হয়। কতে আছে 2 রকমের, খতে আছে 3 রকমের, গতে আছে 1 রকমের, ঘতে আছে 5 রকমের। কিসের কথা উল্লেখ আছে বন্ধুরা? অবশ্যই 2 রকমের। তাহলে অপশন ক এখানে সঠিক উত্তর। অপশন ক সঠিক উত্তর, দেখে নাও। আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও কার কোনটা মনে হচ্ছে অপশন। এরপরে 17তে এলাম। লেখক ছেলেবেলায় যে জ্যামিতি বই পড়েছিলেন তার লেখক ছিলেন কে? যে লেখক ছিলেন তার নামটা বলতে হবে। দেখে নেব। কতে আছে রামমোহন মল্লিক, খতে আছে হরিমোহন মল্লিক, গতে আছে ব্রহ্মমোহন মল্লিক, ঘতে আছে রাধামোহন মল্লিক। তাহলে কোনটা হবে? অবশ্যই ব্রহ্মমোহন মল্লিকের জ্যামিতির বই তিনি ছোটবেলায় পড়েছিলেন। তাহলে অপশন হয়ে গেল গ। সঠিক উত্তর অপশন গ 17। 18 নম্বরে এলাম। যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ড্যাশ পড়া অভ্যাস করা একটু শক্ত। যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে কি পড়া শক্ত? কি পড়া বলা হয়েছে? কতে লুঙ্গি, খতে গামছা, গতে ফতুয়া, ঘতে ধুতি। এখানে ধুতির কথা বলা হয়েছে, যে তার পক্ষে ধুতি পড়া অভ্যাস করা শক্ত। আমরা ইজার শব্দের অর্থ পরে পড়ে নেব।
আসলাম 19-এ। আজন্ম কথাটির অর্থ, আজন্ম কথাটির অর্থ কি? ক জন্মানোর আগে, খ হলো জন্মানোর পর, গতে জন্ম থেকে, ঘতে জন্ম পর্যন্ত। এখানে আজন্ম কথাটির অর্থ হলো জন্ম থেকে। তাহলে রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন গ, রাইট আনসার। এরপরে প্রশ্ন 20, ইজার শব্দের অর্থ, ইজার শব্দের অর্থ আমরা পেয়েছি পাজামা। ইজার শব্দের অর্থ কি? তাহলে পাজামা। পাজামা কোথায় পাচ্ছি দেখো, কতে আছে ধুতি, খতে আছে পাজামা, গতে আছে লুঙ্গি, ঘতে আছে জিন্স। তাহলে কোনটা হবে? অবশ্যই হবে পাজামা। ইজার শব্দের অর্থ পাজামা। 21 নম্বর প্রশ্নে এলাম, রাজকার্যে দেশি পরিভাষা চালানোর চেষ্টা করেছেন কে? রাজকার্যের ব্যবহারেও কিছু লেখাপত্রের ব্যবহারে দেশি পরিভাষার ব্যবহার করা হয়েছে। তার কারা ব্যবহার করার চেষ্টা করেছে? কতে আছে শিক্ষা কেন্দ্র, খতে আছে সরকার, গতে আছে বিদেশি শাসক, ঘতে আছে জনসাধারণ। সরকার এই ব্যবস্থা করেছেন, অর্থাৎ রাজকার্যে দেশি পরিভাষাতে লেখার যে অভ্যাস বা ব্যবস্থা করেছে তা হলো সরকার। তাহলে অপশন খ এখানে সঠিক উত্তর। 22 নম্বর প্রশ্নে এলাম, আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে যে পরিভাষার ব্যবহার করেছেন তা হলো কি ধরনের পরিভাষা সে ব্যবহার করেছে? আগে তো আমরা পেলাম যে দেশীয় পরিভাষা, তাহলে দেশীয় পরিভাষা আমরা পেয়েছি। তাহলে দেশি পরিভাষা দেখো আমরা প্রথমেই আমরা পেয়ে গেছি অপশন কতে দেশীয় পরিভাষা পেয়ে গেছি। তাহলে বিদেশি বা মৌলিক বা উপভাষা কোনোটাই হবে না, রাইট আনসার হয়ে যাবে অপশন ক। দেশীয় পরিভাষার মাধ্যমে রাজকার্য চালানোর প্রক্রিয়া শুরু হয়েছিল সরকার থেকে। এরপরে 23 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ পড়ার সময় কোন শ্রেণীর পাঠককে পূর্ব সংস্কার, অর্থাৎ পূর্বের যে তার চিন্তা ভাবনা তাকে দমন করে, অর্থাৎ তাকে হত্যা করে প্রীতির সঙ্গে মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়, ভালোবাসার সঙ্গে সে মাতৃভাষাকে আপন করে নিতে হয়? কোন শ্রেণীর পাঠকদের বলতো? কতে আছে প্রথম শ্রেণীর, খতে আছে তৃতীয় শ্রেণীর, গতে আছে দ্বিতীয় শ্রেণীর, ঘতে আছে চতুর্থ শ্রেণীর। এখানে দ্বিতীয় শ্রেণীর পাঠকদের কথা বলা হয়েছে, যারা অন্তত কিছুটা ইংরাজি জানে তাদের কথা বলা হয়েছে, যে বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ অর্থাৎ বিজ্ঞানের বইগুলো পড়ার সময় তাদেরকে কি করতে হয়? তাদেরকে পাঠকদের পূর্ব সংস্কার অর্থাৎ তাদের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাকে দমন করে ভালোবাসার সঙ্গে মাতৃভাষার পদ্ধতি, মাতৃভাষায় লেখার পদ্ধতি আয়ত্ত করতে হয় বা মাতৃভাষায় চিন্তাভাবনা করার পদ্ধতি। তাহলে আমরা পেয়ে গেলাম অপশন গ কে আমাদের সঠিক উত্তর হিসাবে। গ হলো দ্বিতীয় শ্রেণীর। 24 নম্বর প্রশ্নে আসছি, দ্বিতীয় শ্রেণীর পাঠককে কি পড়ার সময় প্রীতির সঙ্গে মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়? দেখো এটাই কোশ্চেনটা ঘুরিয়ে এসেছে, তাহলে দেখে নেবো আমরা কোনটা হবে আনসার। কতে আছে অঙ্কবিদ্যা, খতে আছে বৈজ্ঞানিক সন্দর্ভ, গতে আছে ব্রজবিলাস, ঘতে জ্যামিতি চর্চা। যার কথা বলা হয়েছে, বিজ্ঞানের কথা বলা হয়েছে, অবশ্যই তাহলে কি হবে? বৈজ্ঞানিক সন্দর্ভ। 25 নম্বর প্রশ্নে যাচ্ছি। 25-এ লেখা আছে প্রীতির সঙ্গে কোন ভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়? তাহলে এখানে কোনটা হবে বলো? মাতৃভাষার পদ্ধতি। অবশ্যই দেখো অপশন কতেই পেয়ে গেলাম মাতৃভাষার পদ্ধতি। অন্যগুলোর দিকে তাকাবো, দেশীয় ভাষার কথা বলা হয়নি, হিন্দি ভাষা বা জার্মানি ভাষার পদ্ধতির কথাও বলা হয়নি। তাহলে রাইট আনসার এখানে অপশন ক। পরের প্রশ্ন আসছি 26-এ, প্রীতির সঙ্গে কোন ভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়? তাহলে দেখো এইটা তোমাদের 24 নম্বরের প্রশ্ন। দাঁড়াও, 24-এ এলাম, 24-এ আমরা গেছি, 25-এও একই প্রশ্নই রিপিটেড হয়েছে। দেখো প্রীতির সঙ্গে কোন ভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়? তাহলে এইটা মাতৃভাষার পদ্ধতি অবশ্যই হবে, রাইট আনসার এখানেও মাতৃভাষার পদ্ধতি হবে। তাহলে অন্যগুলো হবে না, এটা রিপিটেড কোশ্চেন হয়েছে, আমি জাস্ট দাগিয়ে দিলাম। এরপরে প্রশ্ন 26-এ গেলাম। 26-এ আসছি, এই কারণে পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক। এখানে তার বলতে বোঝানো হয়েছে, এখানে তার বলতে কার কথা বোঝানো হয়েছে? এই কারণে পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা করা আবশ্যক। কাদের কথা বলা হয়েছে? এখানে সেই দ্বিতীয় শ্রেণীর পাঠকদের কথা বলা হয়েছে। দ্বিতীয় শ্রেণীর পাঠক পাচ্ছি কোথায়? প্রথম শ্রেণীর পাঠককে হবে না, দ্বিতীয় শ্রেণীর পাঠককে পেয়ে যাচ্ছি অপশন খয়ে। গতে আছে তৃতীয় শ্রেণীর পাঠককে হবে না, ঘতে আছে চতুর্থ শ্রেণীর পাঠককেও হবে না। তাহলে 26-এর রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন খ। পরের প্রশ্ন যাচ্ছি 27,
বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রধান বাধা বাংলাতে ড্যাশ শব্দ প্রচুর নেই। কোন শব্দ প্রচুর নেই বলা হয়েছে বলতো? যে কারণে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রধান বাধা হয়ে উঠছে এবং প্রাবন্ধিক সেটা বারে বারেই জানিয়েছে, তা হলো পারিভাষিক শব্দ। তাহলে পারিভাষিক অপশন ক রাইট আনসার। খ পারিতোষিক বা গতে প্রতিবেশী বা প্রতিনিধি, এগুলো সম্পূর্ণই বেমানান প্রবন্ধের মধ্যে। তাহলে রাইট আনসার হয়ে যাচ্ছে এখানে অপশন ক। 28 নম্বর প্রশ্নে এলাম, কারা বহু বছর আগে বাংলায় নানা বিষয়ে পরিভাষা রচনা করেছিলেন? কাদের কথা বলা হয়েছে? কতে সাহিত্য রসিক মানব গোষ্ঠী, খতে আছে বঙ্গীয় সাহিত্য পরিষদের বিদ্যোৎসাহী লেখকবৃন্দ, গতে আছে কিছু ইংরেজি পণ্ডিত, ঘতে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত দল। এখানে রাইট আনসার হবে বঙ্গীয় সাহিত্য পরিষদের বিদ্যোৎসাহী লেখকবৃন্দ, অর্থাৎ যারা বহু বছর আগে বাংলায় নানা পারিভাষিক শব্দ বাংলার নানা বিষয়ে বিভিন্ন পারিভাষিক শব্দ তারা তৈরি করেছিল। তাহলে বঙ্গীয় সাহিত্য পরিষদের বিদ্যোৎসাহী লেখকবৃন্দ। আসছি পরের প্রশ্ন 29-এ কি আছে? কয়েকজন বিদ্যোৎসাহী লেখক নানা বিষয়ে পরিভাষা রচনা করেছিলেন। তারা কিসের সঙ্গে যুক্ত ছিলেন? দেখে নেব। বঙ্গীয় সাহিত্য সংসদের সঙ্গে কতে আছে, খতে আছে বঙ্গীয় ভাষা পরিষদের সঙ্গে, গতে আছে শিশু সাহিত্য সংসদের সঙ্গে, ঘতে আছে সাহিত্য একাডেমির সঙ্গে। তাহলে আমরা পেয়েছি কি? বঙ্গীয় ভাষা পরিষদের সঙ্গে। বঙ্গীয় ভাষা পরিষদ পাচ্ছি কোথায়? অপশন খয়ে, বঙ্গীয় ভাষা পরিষদের সঙ্গে। 30 নম্বর প্রশ্নে গেলাম, অনেক বৎসর পূর্বে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন লেখক ড্যাশ নানা বিষয়ে পরিভাষা রচনা করেছিলেন। তাহলে কি হবে এখানে? অপশন কতে আছে অনুৎসাহী, খতে আছে নিরুৎসাহী, গতে আছে বিদ্যোৎসাহী, ঘতে আছে অতি উৎসাহী। তাহলে বলো এক ধরনের প্রশ্ন থেকে বা এক ধরনের লাইন থেকে কত রকমের প্রশ্ন হতে পারে? এগুলো তোমাদের সেই প্রশ্নের নমুনা। তাহলে এখানে আনসার হবে বিদ্যোৎসাহী। তাহলে অনেক বছর আগে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন লেখক বিদ্যোৎসাহী, অ্যাকচুয়ালি লেখক হবে এখানে পরে, বিদ্যোৎসাহী লেখক নানা বিষয়ে পরিভাষা রচনা করেছিলেন, এখানে হবে কথাটা লেখক, আর তার আগে কয়েকজনের পরে ড্যাশটা হবে, ড্যাশের পরে লেখক হবে। বিদ্যোৎসাহী লেখক নানা বিষয়ে পরিভাষা রচনা করেছিলেন। আর আনসার হয়ে যাচ্ছে অপশন গ, রাইট আনসার হয়ে যাচ্ছে বিদ্যোৎসাহী। 31 নম্বর প্রশ্নে এলাম, কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন কত খ্রিস্টাব্দে? পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন কত খ্রিস্টাব্দে? কতে আছে 1936 খ্রিস্টাব্দ, খতে আছে 1963, গতে আছে 1946, ঘতে আছে 1950। যে সময় তৈরি হয়েছে তাহলে 1936 খ্রিস্টাব্দ। অপশন ক রাইট আনসার। সবাই দেখে নাও। চলে আসছে 32 নম্বর প্রশ্ন। 32-এ চলে এলাম, পরিভাষা সমিতিতে কারা নিযুক্ত ছিলেন? পরিভাষা সমিতিতে কারা নিযুক্ত ছিলেন? কতে আছে অধ্যাপক, খতে আছে বিজ্ঞানের অধ্যাপক, গতে আছে সংস্কৃতজ্ঞ পণ্ডিত, ঘতে আছে বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্বজ্ঞ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক। তাহলে এখানে হবে বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্বজ্ঞ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক। এই আনসারটা অপশন ঘ, রাইট আনসার। এরপরে আসছি আমরা 33 নম্বর প্রশ্নে। পরিভাষা রচনা ড্যাশ কাজ নয়? পরিভাষা রচনা কার কাজ নয়? দেখব ক 1 জনের, খ 4 জনের, গ 5 জনের, ঘতে আছে 6 জনের। বলা হয়েছে পরিভাষা রচনা একজনের কাজ নয়, কারণ এটি যথেষ্ট সময় সাপেক্ষ এবং পরিশ্রমের কাজ, তাই একজনের কাজ নয়। তাহলে রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন ক, রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন ক 33-এর। 34 নম্বর প্রশ্নে এলাম, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন কেমন? কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন কি ধরনের? ক হলো খুব বড় নয়, খতে আছে ছোট, গতে আছে মাঝারি, ঘতে আছে লম্বা। যে সংকলন করা হয়েছিল তা হলো খুব বড় নয়, প্রাবন্ধিক সেটি জানাচ্ছেন। রাইট আনসার অপশন ক 34-এ। 35 নম্বর প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন খুব বড় নয়, আরও কিসের প্রয়োজন আছে? আরও কিসের প্রয়োজন রয়েছে?
ক বর্ণ, খতে আছে ধ্বনি, গতে আছে শব্দ, ঘতে আছে বাক্য। আমরা শুনেছি নয়, প্রবন্ধ থেকে পড়েছি যে যে সমস্ত পরিভাষা তারা তৈরি করেছিল সেই পরিভাষার কিসের অভাব ছিল? শব্দের অভাব ছিল। তাহলে বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন খুব বড় নয়, তার কারণ কি হয়েছিল, আর তার কারণ কিসের প্রয়োজন ছিল? আরো বেশি শব্দের প্রয়োজন ছিল। তাহলে রাইট আনসার হয়ে যাচ্ছে এখানে অপশন গ। রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন গ 35-এ। চলে যাচ্ছি 36 নম্বর প্রশ্ন। যতদিন উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয় ততদিন কোনো শব্দই বাংলা বানানে চালানো ভালো। কোন শব্দই বাংলা বানানে চালানো ভালো? যতদিন না পর্যন্ত উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয় ততদিন কোন শব্দ বাংলা বানানে চালানো ভালো? দেখো, কতে আছে জার্মান, খতে আছে ইতালি, গতে আছে ল্যাটিন, ঘতে আছে ইংরেজি। কিসের কথা বলা হয়েছে? কারণ বিজ্ঞান বিষয়ে যে সমস্ত সন্দর্ভগুলো লেখা হয় সেগুলো ইংরাজি ভাষায়, এবং যেগুলো তার যদি পারিভাষিক শব্দ, উপযুক্ত পারিভাষিক শব্দ না পাওয়া যায় তাহলে সেগুলোকে সেভাবেই রেখে দেওয়ার কথা বলা হচ্ছে। তাহলে অপশন ঘ হয়ে যাচ্ছে রাইট আনসার, ইংরেজি। 37 নম্বর প্রশ্নে দেখো, পারিভাষিক বাংলা শব্দ নেই এমন একটি ইংরেজি শব্দ হলো ক হাওয়া, খ অক্সিজেন, গ চেয়ার, ঘ কাপ। তাহলে পারিভাষিক বাংলা শব্দ নেই, আমরা ইংরেজিতেও অক্সিজেনই ব্যবহার করি এবং বাংলাতেও সেই অক্সিজেন শব্দটাকেই রেখে দিচ্ছি। তাহলে রাইট আনসার হয়ে যাচ্ছে এখানে অপশন খ অক্সিজেন। 38 নম্বর প্রশ্ন, পরিভাষা রচনার কাজ করতে হয় কতে আছে বিখ্যাত কোনো ব্যক্তির দ্বারা, খতে আছে দুজন মিলে, গতে আছে সমবেতভাবে, ঘতে আছে বিখ্যাত লেখকের দ্বারা। তাহলে পরিভাষা রচনার কাজ করতে হয় কিভাবে? অনেক বিখ্যাত লোক মিলেও করতে পারবে না, কিন্তু একসাথে যদি কেউ কাজ করে তাহলে এই পরিভাষা রচনার যে কাজ সেই কাজটা সম্ভব হবে। তাহলে কোনটা হবে? সমবেতভাবে। তাহলে বিখ্যাত কোনো ব্যক্তির দ্বারা একার পক্ষেও সম্ভব নয়, দুজনে মিলেও সম্ভব নয়, সমবেতভাবে এই কথাটা বলা হয়েছে। অপশন গ হলো রাইট আনসার 38 নম্বর প্রশ্নের। প্রশ্ন 39, তারা বিধান দিয়েছেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে। যেমন কি বলা হয়েছে? কতে আছে অক্সিজেন প্যারাডাইক্লোরোবেনজিন, তারপরে লেখা আছে খতে হাইড্রোজেন প্যারাডাইক্লোরোবেনজিন, গতে আছে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড, ঘতে আছে অক্সিজেন নাইট্রোজেন। তাহলে এখানে যেটা বলা হয়েছে সেটা হলো অক্সিজেন এবং প্যারাডাইক্লোরোবেনজিন। তাহলে তারা বিধান দিয়েছে যে নবাগত অর্থাৎ নতুন আগত রাসায়নিক বস্তুর ইংরাজি নামই বাংলা বানানে প্রচলিত থাকবে, এবং যেগুলো বলা হয়েছে অক্সিজেন এবং প্যারাডাইক্লোরোবেনজিন। তাহলে রাইট আনসার অপশন ক। 40 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশে কাদের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য? পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের মানুষের জনসাধারণের অর্থাৎ পাশ্চাত্য মানুষদের তুলনায় বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য অর্থাৎ কম। তাহলে ফার্স্টেই পেয়ে গেছি অপশন ক জনসাধারণের। লোক সাধারণ হবে না, মানুষজনেরও হবে না, বহুজনেরও হবে না, লোক সাধারণ তো হয়ই না কথাটা। এরপরে আসছি পরের প্রশ্ন 41 লেখা আছে ড্যাশ বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলেও কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন। কতে আছে অসাধারণ, খতে আছে প্রাথমিক, গতে আছে সাধারণ, ঘতে আছে জড়। তাহলে এখানে আনসার কি হবে? প্রাথমিক অর্থাৎ মিনিমাম। কিছু যদি বিজ্ঞানের সঙ্গে যদি কারোর পরিচয় না থাকে তাহলে তাদের বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন। প্রাথমিকটা কোথায় পেয়ে যাচ্ছি আমরা? অপশন খয় পেয়ে গেছি। তাহলে 41 নম্বর প্রশ্নের আনসার হবে খ। 42 নম্বর প্রশ্ন, কোথায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য? কোথায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য? ক আছে ইতালি ইউরোপ, খতে আছে ইংল্যান্ড আমেরিকা, গতে আছে ইউরোপ আমেরিকা, ঘতে আছে ভারত এবং চীন। আমরা প্রবন্ধের মধ্যে পাচ্ছি ইউরোপ এবং আমেরিকায়। ইউরোপ আমেরিকা পেয়ে গেছি অপশন গ। রাইট আনসার অপশন গ 42-এর। 43-এ এলাম, আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে যখন এদেশে কি হবে? ক বাংলায় প্রচুর পারিভাষিক শব্দ তৈরি হবে, খতে আছে বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে, গতে আছে মাতৃভাষার প্রতি মানুষের প্রীতির মনোভাব গড়ে উঠবে, আর লাস্ট অপশন আছে লেখকেরা
অনুবাদের আড়ষ্টতা অর্থাৎ যে কৃত্রিমতা তা কাটিয়ে উঠতে পারবেন, তাহলে এখানে কি হবে? বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে। বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে পেয়েছি আমরা অপশন খ। রাইট আনসার হলো অপশন ঘ। তাহলে দেশে তখনই বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য অর্থাৎ সহজ হবে বিজ্ঞান শিক্ষার বিস্তার যখন ঘটবে। রাইট আনসার অপশন খ। 44 নম্বর প্রশ্নে এলাম। কোন দোষ মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না? কোন দোষ মুক্ত না হলে? ক ইংরেজির আক্ষরিক অনুবাদ, খ বাংলায় ইংরেজির প্রভাব, কতে আছে ইংরেজি ও বাংলার সমান্তরাল প্রয়োজনের দোষ, সমান্তরাল প্রয়োগের দোষ, আর একটা আছে দেশবাসীর ইংরেজি নির্ভরতা। এখানে অর্থাৎ ইংরেজি থেকে যে আক্ষরিক অনুবাদ করা হয়, যে আক্ষরিক অনুবাদটা কৃত্রিম হয়ে যায়, সেই কথা বলা হচ্ছে যে কোন দোষ মুক্ত না হলে বাংলার বৈজ্ঞানিক সাহিত্য প্রতিষ্ঠিত হবে না, সুপ্রতিষ্ঠিত হবে না। তা হলো ইংরাজির আক্ষরিক অনুবাদ। ইংরাজির আক্ষরিক অনুবাদ পেয়েছি অপশন ক। রাইট আনসার অপশন ক। প্রশ্ন 45। 45-এ কি আছে? কনোটেশন শব্দের অর্থ। ক অর্থ ব্যাপ্তি, খ অর্থ সংকোচ, গতে আছে অর্থ রূপান্তর, ঘতে আছে বিপরীত অর্থ। এটির আনসার হবে অর্থ ব্যাপ্তি। রাইট আনসার অপশন ক। 46 নম্বর প্রশ্নে এলাম। সেন্সিটাইজড পেপারের অনুবাদ কি লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন? প্রাবন্ধিক কি মনে করেছেন? কতে আছে স্পর্শকাতর কাগজ, খতে আছে সুবেদী কাগজ, গতে আছে সুগ্রাহী কাগজ, ঘতে আছে ব্যথা প্রবণ কাগজ। এটির যে অনুবাদ করা হয়েছে, যে শব্দটি ভরা হয়েছে তা হলো সুগ্রাহী কাগজ। আনসার হবে অপশন গ, সুগ্রাহী কাগজ। এরপরে যাচ্ছি প্রশ্ন 47। বিজ্ঞান আলোচনায় রচনা পদ্ধতি আয়ত্ত করতে না লেখকদের ইংরাজি অনুবাদ কি হয়ে পড়ে? আচ্ছা, বিজ্ঞান আলোচনায় রচনা পদ্ধতি আয়ত্ত করতে না পেরে, মেয়েটা লিখে দিচ্ছি, লেখকদের ইংরেজি অনুবাদ কি হয়ে পড়ে? লেখকের ইংরাজি অনুবাদ কি হয়ে পড়ে? ক আক্ষরিক, খ ভাবানুবাদ, গতে আছে মূলানুবাদ, ঘতে আছে হুবহু। এটি হয়ে পড়ে আক্ষরিক অনুবাদ। তাহলে রাইট আনসার এখানেও অপশন ক। 47-এর রাইট আনসার অপশন ক। এরপরে আসছি পরেরটা 48 নম্বর প্রশ্ন। সেন্সিটাইজড পেপারের বাংলা অনুবাদ কি করলে তা উৎকট অর্থাৎ অস্বাভাবিক লাগে বলেছেন প্রাবন্ধিক? ক হলো স্পর্শকাতর কাগজ, খতে আছে আবেগপ্রবণ কাগজ, গতে আছে সুগ্রাহী কাগজ, ঘতে আছে পূর্বোক্ত কোনোটি নয়। যে উৎকট করা হয়, যদি উৎকট করে কেউ সেটি পরিভাষা নির্মাণ করে তাহলে সেটা হয়ে যাবে স্পর্শকাতর কাগজ। আর তিনি যেটি করেছেন তা হলো সুগ্রাহী কাগজ, যেটা তোমরা কিছু আগে প্রশ্নে করলে, যার সঠিক উত্তরটা ছিল সুগ্রাহী কাগজ। আর উৎকট হলে সেটা হয়ে যাচ্ছে স্পর্শকাতর কাগজ। তাহলে রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন ক। এরপরে পরের প্রশ্ন 49। যারা ইংরাজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদ প্রকাশ করার চেষ্টা করেন তাদের রচনা কি হয়? যারা ইংরাজিতে ভাবেন এবং যথাযথভাবে তাকে বাংলায় অনুবাদ করার চেষ্টা করেন তাদের রচনা কি হয়? ক উৎকট, খতে উদ্ভট, গতে কিম্ভূত, ঘতে অদ্ভুত। তাহলে দেখো এখানে যে শব্দগুলো দেওয়া আছে, তুমি এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা তোমাদের চুজ করতে হবে, সেটা হলো উৎকট। তিনি বলেছেন যে উৎকট হয়ে ওঠে। 50 নম্বর প্রশ্ন। When sulfur burns in air, the nitrogen does not take part in the reaction. এর সঙ্গত বাংলা অর্থ বলেছেন লেখক। এর একটা যে মানে করা, যদি বাংলায় কেউ লেখে এটি, তাহলে কিভাবে লিখলে সেটা সুন্দর হয় সেটা তিনি বলেছেন প্রবন্ধের মধ্যে। কতে আছে নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করেন না, খ নাইট্রোজেনে কোনো পরিবর্তন হয় না, গতে আছে গন্ধ খাওয়ায় পুড়ে যায়, ঘতে আছে নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে। তিনি যেটি বলেছেন অর্থাৎ যেভাবে অনুবাদ করলে এটা শুনতেও ভালো লাগে এবং তার সৌন্দর্যও থাকে, বাংলা ভাষার সৌন্দর্যটাও থাকে, সেটি বলেছেন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না। বিকজ হিয়ার ইজ রিটেন when sulfur burns in air, the nitrogen does not take part in the reaction. এরপরে আসছি পরেরটা 51 নম্বর প্রশ্ন। স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দেয়া চলে, যেমন মেরুদণ্ডীর বদলে লেখা যায়। তাহলে বলা হয়েছে কি পারিভাষিক শব্দ স্থান বিশেষে কোনো সময়
বাদ দেওয়া চলে, সেটির বদলে সেটি কিভাবে লেখা যেতে পারে তিনি বলেছেন। কতে আছে মেরুদণ্ডহীন, খতে আছে শিরদাঁড়াহীন, গতে আছে মেরুদণ্ড ভাঙা, ঘতে আছে নরম মেরুদণ্ড। তিনি যে শব্দবন্ধটা ব্যবহার করেছেন তা হলো শিরদাঁড়াহীন। তাহলে শিরদাঁড়াহীন আমরা নিয়ে নিচ্ছি অপশন খ, রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন খ। এরপরে 52 নম্বর প্রশ্ন এলাম, পরিভাষার উদ্দেশ্য। পরিভাষার উদ্দেশ্য কি? কতে আছে ভাষার সংক্ষেপ, খতে আছে ভাষার অর্থ সুনির্দিষ্ট করা, গতে আছে ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা, ঘতে আছে কোনোটি নয়। তাহলে পরিভাষার উদ্দেশ্য বললে কি করতে হবে? পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। অপশন গ হলো এখানে রাইট আনসার। পরে 53 নম্বর প্রশ্নে এলাম, আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে যখন এ দেশে কি হবে? বাংলায় প্রচুর পারিভাষিক শব্দ তৈরি হবে, না খতে আছে বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে, গতে আছে মাতৃভাষার প্রতি মানুষের প্রীতির মনোভাব অর্থাৎ ভালোবাসার মনোভাব গড়ে উঠবে, না ঘতে আছে লেখকরা অনুবাদের আড়ষ্টতা কাটিয়ে উঠতে পারবে। এখানে যে আনসারটা হবে তা হলো বিজ্ঞান শিক্ষার। দেখো বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে, এটা অবশ্যই বিজ্ঞান শিক্ষাটা দেখো একসাথে হয়ে গেছে, এটা গ্যাপ হবে, বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে। রাইট আনসার হয়ে যাচ্ছে 53 অপশন খ। 54 নম্বর প্রশ্নে এলাম, অনেকে মনে করেন ড্যাশ শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। কি ধরনের শব্দ বাদ দিয়ে যদি কেউ বক্তব্য সে যেটা বলতে চাইছে সেটা প্রকাশ করে, তাহলে কি ধরনের শব্দ বাদ দিয়ে করলে সেটা সহজ হবে? কতে আছে আচ্ছা এটা আবিধানিক হবে। হ্যাঁ, অভিধানিক, অ্যাকচুয়ালি আভিধানিক। কতে আছে বহুভাষিক, গতে আছে পারিভাষিক, ঘতে আছে মিষ্টভাষিক। তাহলে এখানে হবে পারিভাষিক। আনসার হয়ে যাচ্ছে অপশন গ পারিভাষিক। পারিভাষিক শব্দ যদি বাদ দেওয়া হয় তাহলে বক্তব্য অনেকে মনে করেন যে সেটি সহজ হয়। এরপরে আসছি পরের প্রশ্ন 55-তে। 55 দেখো, সাধারণের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হয় তাতে অল্প পরিচিত পারিভাষিক শব্দের ড্যাশ প্রয়োগের সময় তার ব্যাখ্যা দেয়া আবশ্যক। যখন অল্প পরিচিত অর্থাৎ যে শব্দটা আমাদের কাছে সম্পূর্ণই নতুন, সেই শব্দটা যখন প্রয়োগ করা হচ্ছে, অ্যাপ্লাই করা হচ্ছে, সেই সময় তার ব্যাখ্যা দেয়া আবশ্যক। কিসের? দেখো দ্বিতীয়বার, খতে আছে প্রথমবার, গতে আছে তৃতীয়বার, ঘতে আছে কোনোটি নয়। তাহলে যখন সেটা প্রথমবার ব্যবহার করা হচ্ছে সেই সময়, সেই প্রয়োগের সময় তার ব্যাখ্যা দেওয়া প্রয়োজন, অর্থাৎ সেই শব্দটা কি সেটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। তাহলে আনসার হয়ে যাচ্ছে খ প্রথমবার। আনসার হয়ে যাচ্ছে অপশন খ প্রথমবার। 56 নম্বর প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ড্যাশ কথা বলেছেন। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। ত্রিবিধ পাচ্ছি কোথায়? অপশন কয় পেয়ে গেছি ত্রিবিধ। তাহলে দ্বিবিধ, বহুবিধ, একবিধ কোনোটাই হবে না, ত্রিবিধ হলো রাইট আনসার। পরের প্রশ্ন 57 লেখা আছে শব্দের ত্রিবিধ অর্থের প্রথমটি কি ছিল? ক সরল ও স্পষ্টতা প্রকাশ করে, খতে আছে সরলতা প্রকাশ করে, গতে আছে আভিধানিক অর্থ প্রকাশ করে, ঘতে আছে ব্যঞ্জনা প্রকাশ করে। যেটি আভিধানিক অর্থ প্রকাশ করে অর্থাৎ ডিকশনারিতে যে কথাই লেখা থাকে সেটা হলো আভিধানিক অর্থ। তাহলে শব্দের ত্রিবিধ অর্থের প্রথমটা হলো তা আভিধানিক অর্থ প্রকাশ করে। পরের প্রশ্ন 58, প্রাবন্ধিকের মতে শব্দের ত্রিবিধ অবস্থা হলো কি কি অবস্থা? ফার্স্টে আছে দেখো যমক, রূপক, লক্ষণা। এটা কেটে দিলাম, অলংকার করে দিলাম। এরপরে দেখো অভিধা, লক্ষণ, রূপক, অভিধা, লক্ষণা, রূপক। তারপরেরটা আছে অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। তারপরেরটা আছে পূর্বোক্ত কোনোটি নয়। যে কথাটি প্রাবন্ধিক তুলে ধরেছেন তা হলো অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা। এটা নিয়ে নিলাম আমরা, ঠিক আছে। আনসার এটাই, অপশন গ হলো রাইট আনসার। এই শব্দবন্ধগুলোর কথাই প্রাবন্ধিক
তার প্রবন্ধের মধ্যে উল্লেখ করেছেন। এগুলো আসবো, কেন এগুলো বলা হচ্ছে আমরা নিশ্চয়ই আলোচনা করব। 59 নম্বর প্রশ্ন, আলোক তরঙ্গ শব্দটির অর্থ, আলোক তরঙ্গ শব্দটির অর্থ কি? ক আছে আলোর চলমানতা, খতে আছে আলোর ঢেউ, গতে আছে অতিরিক্ত আলো, ঘতে আছে আলোর আসা যাওয়া। আলোক তরঙ্গ শব্দটির অর্থ হলো আলোর ঢেউ, অপশন খ রাইট আনসার। 60 নম্বর প্রশ্ন, অরণ্য শব্দটির আভিধানিক অর্থ কি? অরণ্য শব্দটাকে কি বলা হয়? অরণ্য শব্দটা ক নদী, খ বন, গতে গাছ, ঘতে পাহাড়। তাহলে অবশ্যই অরণ্য শব্দটির আভিধানিক অর্থ তোমরা জানো বন, অপশন খ। এরপরে আছি 61 নম্বর প্রশ্ন, অরণ্যে রোদন ব্যঞ্জনাটির অর্থ, অরণ্যে রোদন কি ক্ষেত্রে ব্যবহার করা হয়? ক খুব রাগ, খতে আছে নিষ্ফল খেদ, গতে আছে খুব কষ্ট, ঘতে আছে খুব ক্ষোভ। অরণ্যে রোদন কথাটি ব্যবহার করা হয় নিষ্ফল খেদ অর্থে, অর্থাৎ অরণ্যে কেউ যদি কাঁদে তার কান্না যেমন প্রকাশ পায় না, অর্থাৎ অরণ্যে কাঁদার কোনো মানে হয় না, ঠিক তেমনই এখানে নিষ্ফল খেদ অর্থাৎ যে খেদ দেখিয়ে কোনো ফল আশা করা যায় না, তাই সেই জন্যেই অরণ্যে রোদনের ব্যঞ্জনাটি নিষ্ফল খেদের সাথেই যায়। এরপরে আসছি 62 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক সাহিত্যের ক্ষেত্রে কোন কোন অলংকার কিছু কিছু ব্যবহার করা যেতে পারে? কোন কোন অলংকার কিছু কিছু ব্যবহার করা যেতে পারে? কতে আছে উপমা এবং রূপক, খতে আছে উৎপ্রেক্ষা, গতে আছে অতিশয়োক্তি, ঘতে আছে ব্যাজস্তুতি। যে কথা বলা হয়েছে তা হলো উপমা এবং রূপক। তাহলে বৈজ্ঞানিক সাহিত্যের ক্ষেত্রে কোন কোন অলংকার কিছু কিছু ব্যবহার করা যেতে পারে? তাহলে উপমা এবং রূপক। এমনিতেই সরল এবং স্পষ্ট হওয়া উচিত বিজ্ঞানের ভাষা, সেই কারণে কিন্তু যেটি ব্যবহার করা যেতে পারে সেটা হলো উপমা এবং রূপক। এরপর চলে যাচ্ছি 63 নম্বর প্রশ্নে, অতিশয়োক্তি কি? অতিশয়োক্তি কি? কতে আছে এক প্রকার অলংকার, এক প্রকার ছন্দ, খতে আছে এক প্রকার অলংকার, গতে আছে ব্যাকরণের বিষয়, ঘতে আছে পূর্বোক্ত কোনোটি নয়। এখানে অতিশয়োক্তি বলতে বোঝানো হয়ে থাকে এক প্রকার অলংকারকে। তাহলে 63 নম্বর প্রশ্নের খ হলো রাইট আনসার। চলে যাচ্ছি প্রশ্ন 64। 64তে কি আছে দেখে নি, বৈজ্ঞানিক সাহিত্যে কি যত কম থাকে ততই ভালো, অর্থাৎ বৈজ্ঞানিক সাহিত্য লেখার ক্ষেত্রে কোনটা ব্যবহার না করা সবচেয়ে ভালো, কোনটা কি দেখে নেব। কতে আছে দেখো অলংকার, খতে আছে সমাস, গতে আছে জটিল শব্দ, ঘতে আছে কঠিন শব্দ। তাহলে বলো তোমরা কোনটা হবে? এখানে অবশ্যই অলংকার হবে, কারণ বৈজ্ঞানিক সাহিত্যের ক্ষেত্রে যদি অলংকারটা কম ব্যবহার করি তাহলে লেখাটা সহজ এবং সরল হয় এবং বুঝতে মানুষের সুবিধা হয়। তাহলে ক হলো এখানে রাইট অপশন। এরপরে 65 নম্বর প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর ড্যাশ, হিমালয় যেন পৃথিবীর কি বলা হয়েছিল? কতে আছে মুকুট, খতে আছে শোভা, গতে আছে মাপকাঠি, ঘতে আছে মানদণ্ড। যে কথাটি ছিল বইয়ে তা হলো মানদণ্ড। তাহলে রাইট আনসার মানদণ্ড, অপশন ঘ হলো মানদণ্ড রাইট আনসার 65 নম্বর প্রশ্নে। 67 নম্বর প্রশ্ন, আচ্ছা 65-র পরে 66 নম্বর প্রশ্নে এলাম, বৈজ্ঞানিক প্রসঙ্গে ভাষা অত্যন্ত কি হওয়া উচিত? ক কঠিন হওয়া উচিত, তাহলে তো মানুষ বুঝতেই পারবে না বিজ্ঞানে কি লেখা হচ্ছে। খতে লেখা আছে সরল ও স্পষ্ট হওয়া উচিত, গতে লেখা আছে দুর্বোধ্য হওয়া উচিত, ঘতে লেখা আছে দুর্বোধ্য মানে কেউ বুঝতেই পারবে না এমন, ঘতে লেখা আছে জটিল হওয়া উচিত। তাহলে রাইট আনসার কি হবে? সরল ও স্পষ্ট হওয়া উচিত যাতে মানুষে বুঝতে পারে। তাহলে খ হলো রাইট অপশন 66 নম্বর প্রশ্নের। 67তে এলাম, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই উক্তিটি কার? এই উক্তিটি কার দেখে নেব। ক রাজশেখর বসুর, খ ভবভূতির, গ কালিদাসের, ঘ শূদ্রকের। এই উক্তিটি কালিদাস করেছেন, তাহলে কালিদাস অপশন গ এখানে রাইট আনসার। 68 নম্বর প্রশ্নে এলাম, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড কথাটি বলেছিলেন, কথাটি কে বলেছিলেন? দেখো এটাও রিপিটেড এসেছে, অবশ্যই কালিদাস হবে এখানে। 69 নম্বর প্রশ্নে এলাম, কালিদাসকে বলা হয়, কালিদাসকে কি বলা হয়ে থাকে? ক মহাকবি, খ কবি, গ সাহিত্যিক, ঘ উপন্যাসিক। তাহলে এখানে রাইট আনসার হবে মহাকবি, অবশ্যই কালিদাসকে বলা হয়ে থাকে মহাকবি।
70 নম্বর প্রশ্নে কি লেখা আছে, বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন? আচ্ছা, বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরেকটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন? ক লেখা আছে অরণ্যে রোদন, খতে লেখা আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, গতে লেখা আছে হাতের পাঁচ, ঘতে লেখা আছে হজ বড়ল। তাহলে এটি হবে অল্প বিদ্যা ভয়ঙ্করী, রাইট আনসার। কি দোষের কথা বলা হয়েছে? কারণ মানুষ কেউ যদি বিজ্ঞান বিষয়েও কম জানে এবং ভুল তথ্য প্রদান করে, তাহলে যাদের কাছে সেই ভুল তথ্য প্রদান করা হচ্ছে সেই পাঠক মহলে ভুল বার্তা যায়, সেই কারণেই এটিকে দোষ বলা হচ্ছে। পরের প্রশ্ন 71-এ আসলাম। অল্প বিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ একটি পত্রিকায় কিভাবে লেখক পেয়েছেন দেখে নেব। ক ওজন গ্যাস স্বাস্থ্যকর, খ হাওয়ার ওজন আছে, গতে আছে আলোর গতিবেগ খুব কম, ঘতে আছে শব্দ আলোর আগে পৌঁছায়। কবি তার প্রবন্ধের মধ্যে যে কথাটি উল্লেখ করেছেন তা হলো ওজন গ্যাস স্বাস্থ্যকর। তিনি একটি পত্রিকাতে পড়েছিলেন, অর্থাৎ এই তথ্যের কথাই বলা হয়েছে। তাহলে ওজন গ্যাস স্বাস্থ্যকর, রাইট আনসার হলো অপশন ক। 72 নম্বর প্রশ্ন, পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় যা দেয়া আবশ্যক তা হলো, অর্থাৎ যখন তুমি কোনো নতুন পরিভাষা ব্যবহার করছো তখন কি দেয়া দরকার যাতে মানুষ বুঝতে পারে? কতে আছে উৎস, খতে আছে ব্যাখ্যা, গতে আছে অর্থ, ঘতে আছে মূল শব্দ। অবশ্যই ব্যাখ্যা দেয়া প্রয়োজন, ব্যাখ্যা দিলে তবে সেই পারিভাষিক শব্দটা পাঠকদের বুঝতে সুবিধা হয়। তাহলে ব্যাখ্যা, রাইট আনসার অপশন খ। 72 নম্বর প্রশ্নের 73 নম্বর প্রশ্ন, অল্প বিদ্যা ভয়ঙ্করী বাক্যাংশটি ব্যাকরণে কি হিসাবে পরিচিত? অর্থাৎ এই কথাটা ব্যাকরণে আমরা কি বলে থাকি? ব্যাকরণে এটিকে প্রবাদ বলা হয়ে থাকে। দেখো প্রবাদ পেয়ে যাচ্ছি অপশন কয়, অন্যগুলো দেখবো না। 74 নম্বর প্রশ্ন, 74-এ কি লেখা আছে? অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে সম্পাদকের কি করা উচিত? ক অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেয়া, অর্থাৎ যে বিষয়টি জানে তাকে দিয়ে যাচাই করে নেয়া। পরেরটা লেখা আছে খতে নিজে যাচাই করে নেয়া, গতে আছে যাচাই না করেই প্রকাশ করা, যেটা একেবারেই উচিত নয়। ঘ হলো পূর্বোক্ত কোনোটি নয়, অর্থাৎ পূর্বোক্ত আগের কোনোটাই নয়। এখানে যেটি বলা হয়েছে সেটা হলো যে অবিখ্যাত, অর্থাৎ যে সেভাবে লেখে না, তাদের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে সম্পাদকের কি করা উচিত? সম্পাদকের সেটি অভিজ্ঞ লোককে, যে বিষয়টি জানে তাকে দিয়ে একবার চেক করিয়ে নেওয়া উচিত। তাহলে রাইট আনসার এখানে অপশন ক। 75 নম্বর প্রশ্নে আসছি। 75-এ লেখা আছে বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরেকটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন? দেখো ঘুরিয়ে কত রকমের প্রশ্ন আসতে পারে, তাহলে অবশ্যই হবে সেখানে কি হবে বলো? অল্প বিদ্যা ভয়ঙ্করী, অপশন খ, রাইট আনসার অল্প বিদ্যা ভয়ঙ্করী। এখানেই শেষ হচ্ছে তোমাদের সব রকম এমসিকিউ এর আলোচনা। তোমরা নিশ্চয়ই এতক্ষণ ধরে কাউন্ট করেছো এমসিকিউ থেকে কত স্কোর করলে। যাদের স্কোর ভালো হলো তাদের বুঝতে হবে যে প্রস্তুতি ভালো হচ্ছে, কিন্তু যাদের স্কোর ভালো হলো না তাদের তো ভালোভাবে প্রিপারেশন হচ্ছে না। আর ভালো প্রিপারেশন যদি না হয় তাহলে পরীক্ষায় রেজাল্ট ভালো হবে কি করে? পরীক্ষায় ভালো রেজাল্ট করবার জন্য তোমাদের যেটা দরকার সেটা হলো স্টাডি ফ্লো। চলো দেখে নেব কি সেই স্টাডি ফ্লো নেক্সট একটা ভিডিওতে। ক্লাস 10 এর স্টুডেন্টসদের জন্য টিউটোপিয়া নিয়ে এলো মেগা স্টাডি প্যাক। পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করতে গেলে যা হতে পারে তোমার নিশ্চিত সাফল্যের সহায়ক। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে প্রিপারেশন হতে হবে একেবারে সলিড, আর তার জন্য অনুসরণ করতে হবে যথাযথ স্টাডি ফ্লো। চলো এক ঝলকে দেখে নেওয়া যাক কি হওয়া উচিত তোমার স্টাডি ফ্লো, অর্থাৎ তুমি কিভাবে পড়লে সেই পড়াটা আর কখনো ভুলবে না, আর পরীক্ষায় ভালো নম্বরও পাবে। পড়ার ক্ষেত্রে প্রথমে দরকার কনসেপ্ট, অর্থাৎ বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কারোর থেকে বুঝে নেওয়া, তারপর সেই বিষয় রিলেটেড প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করা। এরপরে তৃতীয় ধাপ, সেই চ্যাপ্টারটার উপর সংক্ষেপে একটা ব্রিফ নোট পড়া, এবং চতুর্থ ধাপ হলো সেই চ্যাপ্টারের সম্ভাব্য প্রশ্নোত্তরগুলোকে পড়ে ফেলা, যার উপর নির্ভর করবে তোমার পরীক্ষার সাফল্য। এরপর তোমার প্রস্তুতি কত দূর তার জন্য তোমাকে দিতে হবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট।
তবে শুধুমাত্র টেস্ট দিলেই কিন্তু হবে না, বিশেষজ্ঞ কোনো শিক্ষককে দিয়ে সেই উত্তরপত্র চেক করিয়ে বুঝে নিতে হবে কোথায় কোথায় খামতি রয়েছে। যদি টেস্টের ফল ভালো হয় তবে বুঝতে হবে তোমার প্রস্তুতি কমপ্লিট। এবার তুমি পরের অধ্যায়ে যেতে পারো। আর ফল খারাপ হলে এই পুরো প্রক্রিয়াটা আরও একবার রিভাইজ করতে হবে। তবে বলে রাখি, তোমার এই প্রস্তুতির ক্ষেত্রে তোমার সাহায্য করতে পারে পশ্চিমবঙ্গ বোর্ডের বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য একমাত্র অ্যাপ টিউটোপিয়া। এই পুরো স্টাডি ফ্লোর জন্য টিউটোপিয়াই হলো অল ইন ওয়ান সলিউশন। কিভাবে? স্টেপ 1, কনসেপ্ট ভিডিও। টিউটোপিয়া অ্যাপে প্রত্যেক অধ্যায়ের বিষয়গুলো ছোট ছোট টপিকে ভেঙে নিয়ে গ্রাফিক্স অ্যানিমেশনের সাহায্যে এমনভাবে বোঝানো হয়েছে যা তোমাদের পড়তেও ভালো লাগবে আর মনেও থাকবে। স্টেপ 2, লাইভ ক্লাস অ্যান্ড ডাউট ক্লিয়ারিং। টিউটোপিয়া লাইভ ক্লাসে সেই বিষয়গুলোই বোঝানো হয় বিশদে। পাশাপাশি প্রত্যেকটা ক্লাসে থাকে ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে সরাসরি তোমাদের সমস্ত ডাউট বা সংশয়ের নিরসন হতে পারে। স্টেপ 3, ব্রিফ নোটস। নোটসের জন্য টিউটোপিয়ায় তোমরা পাবে স্মার্ট নোটস, যেখানে সংক্ষেপে টু দি পয়েন্টে অধ্যায়ের ব্রিফ নোট তো করাই রয়েছে। স্টেপ 4, কোয়েশ্চেন অ্যান্ড আনসার। আমাদের অ্যাপের নোটসে প্রশ্নোত্তরের আলোচনা তো থাকছেই, সেই সঙ্গে একটা অধ্যায় সব রকমের প্রশ্নোত্তরের জন্য এখন তোমাদের কাছে থাকছে ইউটিউবের এই ক্লাসগুলো, অর্থাৎ টিউটোপিয়া ডিজিটাল সহায়িকা। স্টেপ 5, মক টেস্ট। টেস্ট দেওয়ার জন্য টিউটোপিয়া থাকছে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক মক টেস্ট। স্টেপ 6, আনসার শিট চেকিং অ্যান্ড মডেল আনসার। উত্তরপত্রের ছবি তুলে আমাদের কাছে পাঠিয়ে দিলে বিশেষজ্ঞ শিক্ষক খাতা দেখে তোমায় জানিয়ে দেবেন তোমার পরীক্ষার মার্কস এবং তাদের পরামর্শ। সেই সঙ্গে তোমরা পেয়ে যাবে মডেল উত্তরপত্র, যা দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে লিখতে হয় কোনো একটা প্রশ্নের আদর্শ উত্তর। তাহলে হলো কিনা তোমার পারফেক্ট স্টাডি ফ্লোয়ের অল ইন ওয়ান সলিউশন। আর এই সব কিছু নিয়েই ক্লাস 10 ছাত্রছাত্রীদের জন্য টিউটোপিয়ার এই মেগা স্টাডি প্যাক। বিশদে জানতে ফোন করো এই নাম্বারে। এরপর চলে আসলাম অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। এই অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী প্রশ্নমান তোমরা জানো 1 নম্বর। দেখে নেব প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্নে লেখা আছে, দেখো, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি কার রচনা? তার রচিত কয়েকটি প্রবন্ধের নাম লেখো। তাহলে তোমরা জানো রাজশেখর বসু রচিত এটি, আর তার লেখা কয়েকটি প্রবন্ধ হলো ইহকাল পরকাল। লিখে দিচ্ছি আমি। ইহকাল পরকাল দেখতে পাচ্ছ, আর বৈজ্ঞানিক বুদ্ধি। এই দুটো, এছাড়াও তিনি শিক্ষার আদর্শ বলে একটি প্রবন্ধ লিখেছিলেন। পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্নে লেখা আছে, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটির মূল গ্রন্থের নাম কি? মূল গ্রন্থের নাম হলো বিচিন্তা। 3 নম্বর প্রশ্ন, 3-এ লেখা আছে, রাজশেখর বসুর ছদ্মনাম কি? রাজশেখর বসুর ছদ্মনাম তোমরা জানো পরশুরাম। তিনি কোন ধরনের লেখার জন্য জনপ্রিয়? তিনি হাস্যরসাত্মক রচনার জন্য জনপ্রিয়। মানে হাস্যরসাত্মক যে লেখাগুলো হয় সেই সমস্ত লেখা তিনি খুব ভালো লিখেছেন। এরপরে 4 নম্বর প্রশ্নে এলাম। রাজশেখর বসু রচিত বাংলা অভিধানের নাম কি? রাজশেখর বসু রচিত বাংলা অভিধানের নাম চলন্তিকা। তোমরা এই প্রশ্নগুলো এমসিকিউতেও করেছো, এগুলো তোমরা কিসে পেতে পারো, আবার ভিএসএকিউতেও পেতে পারো। 5 নম্বর প্রশ্ন, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি 2 শ্রেণীতে ভাগ করা যেতে পারে। শ্রেণী দুটি কি? তাহলে বলতে হবে আলোচ্য প্রবন্ধে যে দুটি শ্রেণীর কথা বলা হয়েছে তার মধ্যে প্রথম শ্রেণীটি হলো যারা ইংরাজি জানে না বা অতি অল্প জানে, আর দ্বিতীয় শ্রেণীটি হলো যারা ইংরাজি জানে। 6 নম্বর প্রশ্ন, 6 নম্বরে আছে, প্রথম শ্রেণীর পাঠকদের সম্পর্কে প্রাবন্ধিক কি বলেছেন? প্রথম শ্রেণীর পাঠকদের অর্থাৎ যারা ইংরাজি জানে না তাদের সম্বন্ধে কি বলেছে? তারা গুটিকত ইংরাজি পারিভাষিক শব্দ জানে তারা, এবং বিজ্ঞানের সঙ্গে তাদের কোনো পূর্ব পরিচয় নেই, অর্থাৎ আগের কোনো সম্বন্ধ তাদের নেই। যারা ইংরাজি জানে না বা প্রথম শ্রেণীর পাঠক তাদের সম্বন্ধে এই কথাটা বলা হয়েছে।
7 নম্বর প্রশ্ন, গুটি কতক ইংরাজি পারিভাষিক শব্দ হয়তো তারা যা শিখেছে, তাহলে শব্দগুলি কি কি? শব্দগুলি কি কি? টাইফয়েড, আয়োডিন, মোটর, ক্রোটন, জেব্রা, এগুলো তোমাদের লিখতে হবে। টাইফয়েড, আয়োডিন, মোটর, ক্রোটন, জেব্রা। 8 নম্বর প্রশ্নে এলাম। 8 নম্বরে দেখো কি লেখা আছে, এই রকম সামান্য জ্ঞান, কোন সামান্য জ্ঞানের কথা লেখক বলেছেন? প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে যাদের কোনো পূর্ব পরিচয় নেই, যারা কিছু ইংরাজি পারিভাষিক শব্দ জানে এবং কিছু স্থূল তথ্য জানে, অর্থাৎ সেই স্থূল মানে কিছু উল্টোপাল্টা তথ্য জানে যেগুলো ঠিক নয়, যেমন জল আর কর্পূরে কি হয়, কর্পূর উবে যায়, বা লাউ কুমড়ো জাতীয় দুটি গাছে সেই রকমের ফুল হয় ইত্যাদি। এগুলোকেই তিনি কি বলেছেন? প্রাবন্ধিক বলেছেন এগুলোকেই সামান্য জ্ঞান। 9 নম্বর প্রশ্নে আসছি। 9 লেখা আছে, এই শ্রেণীর পাঠক ইংরাজি ভাষার প্রভাব থেকে মুক্ত। এই শ্রেণীর বলতে কাদের বোঝানো হয়েছে? এই শ্রেণীর বলতে কাদের কথা বলা হয়েছে? অর্থাৎ আধুনিক বৈজ্ঞানিক তথ্য সম্পর্কে যারা বিশেষ কিছু জানে না, যাদের বিজ্ঞানের সঙ্গে আগের কোনো অভিজ্ঞতা বা পরিচয় নেই, সেই তাদের কথা বলা হয়েছে, সেই প্রথম শ্রেণীর পাঠকদের কথাই বলা হয়েছে। 10 নম্বর প্রশ্ন, ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? তোমরা এটা জানো? বলো, তোমরাই আমাকে বলবে কমেন্ট সেকশনে। তাহলে ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতির বই পড়েছিলেন? তিনি যেটি পড়েছিলেন তা হলো ব্রহ্মমোহন মল্লিকের লেখা বাংলা জ্যামিতি বই পড়েছিলেন। 11 নম্বর প্রশ্নে কি লেখা আছে দেখে নেব। এর মানে বুঝতে বাধা হয়নি, এর মানে বলতে কি? এর মানে বলতে লেখক বলেছেন বা প্রাবন্ধিক বলেছেন, ব্রহ্মমোহন মল্লিকের লেখা জ্যামিতি বইতে যে এক নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরলরেখার ওপর এক সমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কনের কথা বুঝতে কার অসুবিধা হয়নি? প্রাবন্ধিকের অসুবিধা হয়নি, অর্থাৎ বাংলায় সেই লেখা বুঝতে একটু অসুবিধা হয়নি তার। 12 নম্বর প্রশ্ন, তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না, অর্থাৎ খুব একটা ভালো শোনাবে না। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তাদের বলতে যারা ইংরাজি ভাষায় জ্যামিতি পড়েছে তাদের কাছে ব্রহ্মমোহন মল্লিকের বইয়ের যে ভাষা তা সহজ মানে মনে হয় আর কি, তা বা মনে হবে না, তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না। তাহলে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? যারা ইংরাজি ভাষায় জ্যামিতি পড়েছে তাদের কাছে ব্রহ্মমোহন মল্লিকের ভাষা সহজ মনে হবে না। এরপরে পরের প্রশ্ন 13তে লেখা আছে, বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কি বোঝানো হয়েছে? বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে বোঝানো হয়েছে বিজ্ঞান সংক্রান্ত প্রবন্ধ, যেগুলি বৈজ্ঞানিক সন্দর্ভের মধ্যে পড়ে, অর্থাৎ বিজ্ঞান বিষয়ে লেখা যে সমস্ত প্রবন্ধ সেগুলোকে বৈজ্ঞানিক সন্দর্ভের মধ্যে পড়ে। 14 নম্বর প্রশ্নে লেখা আছে, দ্বিতীয় শ্রেণীর পাঠক যখন মাতৃভাষায় বৈজ্ঞানিক সন্দর্ভ পড়ে তখন তার কোন চেষ্টা আবশ্যক? দ্বিতীয় শ্রেণীর পাঠক অর্থাৎ যারা ইংরাজি জানে, যারা ইংরাজির প্রতি অতিরিক্ত, তাদেরকে কি, যারা ইংরাজি জানে তারা ইংরাজির প্রতি অতিরিক্ত পক্ষপাত ত্যাগ করে মাতৃভাষার যে পদ্ধতি, অর্থাৎ ভালোবেসে সেই মাতৃভাষার যে ভাষা শিক্ষার যে পদ্ধতি তাকে আয়ত্ত করতে হবে, তবে গিয়েই তারা বিজ্ঞান মাতৃভাষায় পড়তে পারবে। 15 নম্বর প্রশ্নে এলাম। আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা ব্যবহার করছেন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন কেন? অনেকে মুশকিলে পড়েছেন কারণ তাদের নতুন করে শিখতে হচ্ছে। যখন রাজকার্যে দেশি পরিভাষা ব্যবহার করা হচ্ছে তখন সেই সমস্ত মানুষদের নতুন করে শিখতে বসতে হচ্ছে, ফলে তারা মুশকিলে পড়ছে। 16 নম্বর প্রশ্ন, তাদের নতুন করে শিখতে হচ্ছে, কি শিখতে হচ্ছে? তাদের কি শিখতে হচ্ছে? তাদের নতুন করে যাদের যে সমস্ত দেশি পরিভাষাগুলো শিখতে হচ্ছে, তারা ইংরাজির যে পূর্ব সংস্কার ছিল, যে পক্ষপাত ছিল, সেই পক্ষপাত থেকে দূরে সরে গিয়ে তাদেরকে কি করতে হচ্ছে? মাতৃভাষার যে পদ্ধতি, তার যে ভাষা শিক্ষার পদ্ধতি তাকে আয়ত্ত করতে হচ্ছে। পরের প্রশ্ন 17তে লেখা আছে, দ্বিতীয় শ্রেণীর পাঠক যখন বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ পড়বে তখন তাকে কি করতে হয়? তাদের কি করতে হয়? পূর্ব সংস্কার দমন করে মাতৃভাষাকে ভালোবেসে তার শিক্ষা পদ্ধতি আয়ত্তে করতে হয়। তাহলে এই প্রসঙ্গেও একই কথাই আসবে।
18 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অন্যতম প্রধান বাধা কি? বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অন্যতম প্রধান বাধা হলো পারিভাষিক শব্দের অভাব, অর্থাৎ যে বাংলা পারিভাষিক শব্দ যেগুলো ইংরাজি থেকে ট্রান্সলেট করা হচ্ছে সেই পারিভাষিক শব্দের অভাব। 19 নম্বর প্রশ্ন, অনেক বছর পূর্বে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদ্বৎসাহী লেখক কি করেছিলেন? বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে যুক্ত বিদ্বৎসাহী লেখকরা যে উদ্যোগ করেছিলেন তাতে একটি ত্রুটি ছিল, সেই ত্রুটি ছিল বলেই প্রাবন্ধিক এখানে মনে করেছেন। তারা যে পরিভাষা তৈরির যে দায়িত্ব নিয়েছিলেন তাতে একটি ত্রুটি ছিল বলে প্রাবন্ধিক এখানে মনে করেছেন। 20 নম্বর প্রশ্ন, বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদ্বৎসাহী লেখক গোষ্ঠী নানা বিষয়ের পরিভাষা রচনার যে উদ্যোগ নিয়েছিলেন তাতে কোথায় ত্রুটি ছিল? তাহলে দেখো এখানে জিজ্ঞাসা করেছে যে কোথায় ত্রুটি ছিল, এটা মেনশন করতে হবে। তাহলে বলতে হবে বিদ্বৎসাহী লেখক গোষ্ঠী নানা বিষয়ে পরিভাষা রচনার যে উদ্যোগ নিয়েছিলেন তাতে যে ত্রুটি ছিল যে তারা একসাথে বসে কাজটি করেননি, আলাদা আলাদাভাবে স্বতন্ত্রভাবে তারা কাজটা করেছিল, ফলে সংকলিত পরিভাষার যে সাম্য সেটি রক্ষিত হয়নি, অর্থাৎ একই শব্দের অনেকগুলো পরিভাষা তৈরি হয়ে গিয়েছিল, সেই সাম্যটা রক্ষিত হয়নি কারণ তারা একত্রিত হয়ে একসঙ্গে বসে কাজটি করেনি। 21 নম্বর প্রশ্ন, তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। কাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে দেখি, তার ফলে কথাটি প্রাবন্ধিক কেন ব্যবহার করেছেন? তাহলে বলতে হবে 1936 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় যে পরিভাষা সমিতি গড়ে উঠেছিল তাতে বিভিন্ন বিষয়ের অধ্যাপক এবং লেখকরা একসঙ্গে কাজ করেছিল, ফলে পরিভাষা নির্মাণের সাফল্য সেখানে অনেক ভালো হয়েছিল। তারা একসঙ্গে কাজ করার জন্যেই এই উক্ত কথাটি বলা হয়েছে যে তার ফলে একসঙ্গে যেহেতু কাজ করেছিল ফলে সেটি অনেক সাফল্য পেয়েছিল পরিভাষা তৈরির কাজ করাটা। 22 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল? তাহলে কি বললাম? 1936 খ্রিস্টাব্দে। 1936 খ্রিস্টাব্দে। 23 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোন চেষ্টা অধিকতর সফল হয়েছে? তাহলে এখানেও বলতে হবে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিভাষা কমিটি তৈরি হয়েছিল বা সমিতি নিযুক্ত হয়েছিল তাতে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক এবং তার সঙ্গে যারা ভাষা তত্ত্বজ্ঞ, সংস্কৃতজ্ঞ, পণ্ডিত তারা একত্রিত হয়ে একসঙ্গে কাজ করেছিল, ফলে সেখানে পরিভাষা তৈরি অনেক বেশি সফল হয়েছিল। 24 নম্বর প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয় যে পরিভাষা সংকলন রচনা করেছিল তা কেমন? তা খুব একটা বড় নয়, তাতে আরো শব্দের প্রয়োজন ছিল, অর্থাৎ তারা একত্রিত হয়ে কাজ করলেও সেটি খুব একটা বড় হয়নি, তাতে আরো বিভিন্ন পারিভাষিক শব্দের প্রয়োজন ছিল। 25 নম্বর প্রশ্ন, যতদিন উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয় ততদিন লেখকের মতে কি করা উচিত? যতদিন ঠিকঠাক শব্দ বাংলায় না পাওয়া যাচ্ছে ততদিন ইংরাজি শব্দই বাংলা বানানে ব্যবহার করা উচিত, এই কথাই প্রাবন্ধিক জানাচ্ছেন। 26 নম্বর প্রশ্নে এলাম, বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরাজি নাম সম্বন্ধে কি বিধান দিয়েছিলেন? নবাগত অর্থাৎ নতুন আগত যে সমস্ত রাসায়নিক বস্তুর ইংরাজি নামই বাংলা বানানে লেখার বিধান দিয়েছিল। পরের প্রশ্নে এলাম 27, বঙ্গীয় সাহিত্য পরিষদ কি? বঙ্গীয় সাহিত্য পরিষদ কি? 1893 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয়। তাহলে কত সালে? 1893। 1893 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয়। এটি বাংলায় এমন এক সাহিত্য সমিতি যারা বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে তুলে ধরে এবং বিভিন্ন অনুবাদের কাজও করে। এই অনুবাদের কাজ করবার ফলে তারা বাংলায় পরিভাষা তৈরির ক্ষেত্রে একটি বিশেষ অবস্থান রাখে। এই বাংলা বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রথম যিনি সভাপতি ছিলেন তিনি হলেন রমেশচন্দ্র দত্ত এবং সহসভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ও নবীনচন্দ্র সেন। 28 নম্বর প্রশ্নে আসছি,
প্যারাডাইক্লোরোবেনজিন কি? প্যারাডাইক্লোরোবেনজিন কি? এটি একটি জৈব রাসায়নিক পদার্থ যেটি প্রধানত কীটনাশক হিসাবে ব্যবহৃত হয়। তাহলে জৈব রাসায়নিক পদার্থ, জৈব রাসায়নিক পদার্থ যেটি কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে? কীটনাশক হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। 29 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন এ কথা কেন বলা হয়েছে? বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন কেন এই কথা বলা হয়েছে? প্রাবন্ধিকের মতে এদেশের মানুষের বিজ্ঞানের বোধ অনেক কম, প্রাথমিক বিজ্ঞানের কোনো ধারণাই তাদের নেই। সেই কারণে কি বলা হয়েছে? যে বৈজ্ঞানিক সন্দর্ভ তারা বুঝতে পারেন না এবং তাদেরকে যে বিষয় বোঝাতে হবে, অর্থাৎ যদি বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝাতে হয় তাহলে তাদের কি করতে হবে? একদম প্রাথমিক বিজ্ঞানের গোড়া থেকে তাদেরকে লিখতে হবে। প্রশ্ন 30-এ কি লেখা আছে? কোন দেশে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা সহজ এবং কেন? তাহলে বলতে হবে ইউরোপ আমেরিকার মতো পাশ্চাত্য দেশে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা সহজ, কারণ এই সব দেশে বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটেছে, ফলে সাধারণ মানুষ সহজেই তা বুঝতে পারে। 31 নম্বর প্রশ্নে কি আছে দেখে নেব। তারা এ বিষয়ে অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না, এরূপ বলার তাৎপর্য কি? আমাদের দেশের মানুষদের বিজ্ঞানের জ্ঞান অত্যন্ত কম, ফলে প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে তাদের কোনো যোগ নেই। এই কথাটি বৈজ্ঞানিক প্রবন্ধ রচয়িতারা যদি বুঝতে না পারেন তাহলে এ বিষয়ে তাদের লেখা জনপ্রিয় হবে না, অর্থাৎ বিজ্ঞান বিষয়ক লেখা তাদের জনপ্রিয় হবে না। 32 নম্বর প্রশ্ন, আমেরিকায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য হলেও আমাদের দেশে কঠিন কেন? আমাদের দেশে পপুলার সায়েন্স লেখা কঠিন কারণ এই দেশে বয়স্করা কি করে? বয়স্কদের কোনো প্রাথমিক বিজ্ঞানের কোনো জ্ঞানই নেই, ফলে প্রাথমিক বিজ্ঞানের সূচনা থেকে তাদের লিখতে হয়। সেই কারণে এখানে আমেরিকার মতো পপুলার সায়েন্স লেখা আমাদের দেশে কঠিন। আচ্ছা, এরপরে 33 নম্বর প্রশ্নে এলাম। আমাদের দেশে বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে কবে? আমাদের দেশে বিজ্ঞান শিক্ষার যবে বিস্তার ঘটবে তবে গিয়ে বৈজ্ঞানিক সাহিত্য লেখা সহজ হয়ে উঠবে। 34 নম্বর প্রশ্ন, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। এখানে কোন দোষের কথা বলা হয়েছে? অর্থাৎ বাংলা ভাষার যে জড়তা এবং তার ইংরাজির আক্ষরিক অনুবাদ, অর্থাৎ ইংরাজি থেকে একদম আক্ষরিক অনুবাদ করলে বিজ্ঞানের যে লেখকরা তারা কি করবে? বিজ্ঞানের যে প্রবন্ধ, সেই প্রবন্ধগুলো তাদের সকলের কাছে সহজভাবে যাবে না, ফলে কি হবে? এই দোষ থেকে যাবে। এই দোষ থেকে গেলে বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হতে পারবে না। 35 নম্বর প্রশ্নে এলাম। এজন্য অনেক সময় তারা অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করেন, কেন তারা এরূপ করে থাকেন? ইংরাজি শব্দের মতো বাংলা শব্দের অর্থব্যাপ্তি আনার চেষ্টায় লেখকরা অদ্ভুত শব্দ প্রয়োগ করে থাকেন। প্রশ্ন 36, কিসের অনুবাদকে লেখক উৎকট বলেছেন এবং কি লিখলে তা ঠিক বলেছেন? লেখক বলেছেন সেন্সিটাইজড পেপারের অনুবাদ স্পর্শকাতর কাগজ লিখলে সেটি অর্থের দিক থেকে কি হয়ে যায়? উৎকট হয়ে যায়, বরং সুগ্রাহী যদি কাগজ লেখা হয় তবে সেটি সুন্দর হয় বা ঠিক হয়। 37 নম্বর প্রশ্নে এলাম। সেন্সিটাইজড পেপারের ঠিক অনুবাদটি কি? তাহলে লিখতে হবে কি? সুগ্রাহী কাগজ। 38 নম্বর প্রশ্ন, এতে রচনা উৎকট হয়, কি কারণে রচনা উৎকট হয় বলেছেন প্রাবন্ধিক? ইংরাজি ভেবে কেউ যদি হুবহু বাংলায় সেটিকে অনুবাদ করতে চায় তাহলে সেই সাহিত্য কি হয়ে পড়ে? সাহিত্য উৎকট হয়ে পড়ে। প্রশ্ন 39-এ এলাম। এরকম বর্ণনা বাংলা ভাষার প্রকৃতি বিরুদ্ধ। কিরকম বর্ণনা প্রসঙ্গে প্রাবন্ধিক এই উক্তি করেছেন? কিরকম বর্ণনা প্রসঙ্গে প্রাবন্ধিক এই উক্তি করেছেন? প্রাবন্ধিক বলেছেন দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচ দ্য ব্লুপ্রিন্ট স্টেজ। এর বাংলা যদি পরমাণু ইঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি, এই জাতীয় লেখা যদি অনুবাদ করা হয় তাহলে সেটি প্রকৃতি বিরুদ্ধ। সেই কারণেই বাংলা ভাষার প্রকৃতি বিরুদ্ধ, অর্থাৎ এই ধরনের যদি কেউ অনুবাদ করে সেটি বাংলা ভাষার অমর্যাদা করা হয়। এরপরে আসছি 40 নম্বর প্রশ্ন। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণা
পুরোপুরি ঠিক নয় বলেছেন লেখক। পারিভাষিক শব্দ বাদ দিয়ে যদি বক্তব্য প্রকাশ করা হয় তাতে রচনা সহজ হয়, প্রাবন্ধিকের মতে এই ধারণা পুরোপুরি ঠিক নয়। 41 নম্বর প্রশ্নে এলাম, পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ সাধন, অর্থাৎ অর্থ সুনির্দিষ্ট করা। প্রশ্ন 42, এরকম বর্ণনা বাংলা ভাষার প্রকৃতি বিরুদ্ধ কিরকম লিখলে ভালো হয় বলেছেন প্রাবন্ধিক? কিরকম লিখলে ভালো হয় বলেছেন? দেখো আগেরটা যেমন বললাম আমরা যে দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচ দ্য ব্লুপ্রিন্ট স্টেজের বাংলা, পরমাণু ইঞ্জিনের নকশা এখনো পর্যন্ত প্রস্তুত হয়নি বা তৈরি হয়নি, এটি লিখলে ভালো হয়। আর যেটি আগে বলা হয়েছিল সেটি কি হয়েছিল? সেটি প্রকৃতি বিরুদ্ধ বলা হয়েছিল। প্রশ্ন 43 এলাম, কি প্রসঙ্গে লেখক মাছি মারা নকল কথাটি বলেছেন? প্রাবন্ধিক বলেছেন তার প্রবন্ধের মধ্যে, when sulfur burns in air the nitrogen does not take part in the reaction এর বাংলা, যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এমন আক্ষরিক অনুবাদকে প্রাবন্ধিক মাছি মারা নকল বলেছেন। প্রশ্ন 44, সাধারণের জন্য বৈজ্ঞানিক সন্দর্ভ লেখার সময় প্রাবন্ধিক কিভাবে পরিভাষা ব্যবহার করতে বলেছেন? সাধারণের জন্য যখন বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হবে সেই সময় প্রাবন্ধিক কিভাবে পরিভাষা ব্যবহার করতে বলেছেন? অর্থাৎ সাধারণের জন্য বৈজ্ঞানিক সন্দর্ভ লেখার সময় অল্প পরিচিত পারিভাষিক শব্দগুলো প্রথমবার যখন ব্যবহার করা হচ্ছে তখন অন্তত ব্যাখ্যা দেওয়া প্রয়োজন আছে বলে তিনি মনে করেছেন। প্রশ্ন 45-এ এলাম, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি? শব্দের ত্রিবিধ কথা হলো অভিধা 1 নম্বর, লক্ষণা 2 নম্বর, 3 নম্বর হলো ব্যঞ্জনা। তাহলে কি কি বলেছেন? অভিধা, দুইয়ে লক্ষণা, 3-এ ব্যঞ্জনা। এই ত্রিবিধ কথা তিনি বলেছেন। প্রশ্ন 46, অভিধা কি? একটি উদাহরণ দাও। তাহলে শব্দের আভিধানিক যে অর্থ সেটিকেই বলা হচ্ছে অভিধা। যেমন অরণ্য কথাটি যদি আমরা ব্যবহার করি তাহলে অরণ্য মানে কি বন, তাহলে অভিধা হলো সেই আভিধানিক যে অর্থটা সেটি। আবার পঙ্কজ যদি কথাটি ব্যবহার করি তাহলে পঙ্কজ বলতে আমরা কি বুঝবো? পদ্ম, ঠিক এই কথাটাই বলা হচ্ছে। 47, লক্ষণা এবং ব্যঞ্জনা কি? তাহলে লক্ষণা আগে বলতে হবে, ব্যঞ্জনা পরে বলতে হবে। তাহলে একটা হলো শব্দের অভিধানগত অর্থ যেটা হলো অভিধা, তাহলে শব্দের অভিধানগত অর্থের অতিরিক্ত যে অর্থ প্রকাশ পায় সেটি হলো গিয়ে লক্ষণা। তাহলে অতিরিক্ত অর্থ যখন অভিধানের বাইরে যখন অতিরিক্ত অর্থ প্রকাশ পাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে লক্ষণা। যেমন দেশের লজ্জা, এই কথাটা বলতে গিয়ে আমরা কি বুঝি? দেশবাসীর লজ্জার কথা বুঝি। আবার এই ব্যঞ্জনাটা কি এবারে আমরা দেখে নেব। ব্যঞ্জনাটা কি? ব্যঞ্জনা বলতে বোঝানো হয়ে থাকে যখন শব্দের যে শব্দটা আমরা ব্যবহার করছি সেই শব্দের অতিরিক্ত কিছু আমরা সেই অতিরিক্ত কিছু না বলে আবার অন্য রকম কিছু মানে অভিধা এবং লক্ষণের বাইরে যখন এক নতুন অর্থের যখন ইঙ্গিত দেয়া হচ্ছে, নতুন অর্থ যখন প্রকাশ পাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে ব্যঞ্জনা। যেমন যদি অরণ্যের রোদন কথাটি বলি তাহলে অরণ্যের রোদন মানে বলা হয়ে থাকে কি? নিষ্ফল ক্ষেত, অর্থাৎ সম্পূর্ণ একটা নতুন মানে অরণ্যের রোদন কথাটা একটা নতুন অর্থ তৈরি হয়েছে। এটা অভিধান হলো আভিধানিক অর্থ, আর লক্ষণা হলো কি অতিরিক্ত কিছু বোঝাচ্ছে, আর ব্যঞ্জনা হলো সম্পূর্ণ নতুন কোনো অর্থ বোঝাচ্ছে। তাহলে এই তিনটে হলো এটার ডিফারেন্স। যেমন অরণ্যের রোদনে কি বোঝানো হয়ে থাকে কি? নিষ্ফল ক্ষেত, অর্থাৎ অরণ্যে কাঁদলে বা বনের মধ্যে কাঁদলে কি কেউ শুনতে পায়? কেউ শুনতে পায় না, তাই সেই কারণেই বলা হচ্ছে নিষ্ফল ক্ষেত। 48 নম্বর প্রশ্ন, শব্দের ত্রিবিধ অলংকারের উদাহরণ দাও। শব্দের ত্রিবিধ অলংকার, তাহলে দেশ হলো গিয়ে যেমন বোঝানো হচ্ছে শুধুমাত্র রাষ্ট্রকে, এটা কি? যেমন আমাদের দেশ ভারতবর্ষ, এটি হলো একটা অভিধা অর্থাৎ আভিধানিক অর্থ। আবার দেশের লজ্জা যখন বোঝানো হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে কি? লক্ষণার মধ্যে পড়ে যাচ্ছে, অর্থাৎ দেশবাসীর লজ্জার কথা বোঝানো হচ্ছে। আবার অরণ্যের রোদন এটা বললে সেটাকে কি বোঝানো হচ্ছে? ব্যঞ্জনার মধ্যে পড়ে যাচ্ছে, যেটা একটা নতুন অর্থে প্রকাশ করছে। তাহলে এই উদাহরণ দিয়ে তিনটে লিখতে হবে।
প্রশ্ন 49, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটি কি ধরনের উক্তি? এটি একটি আলংকারিক উক্তি। প্রশ্ন 50-এ এলাম। কালিদাস কে ছিলেন? কালিদাস ছিলেন একজন প্রাচীন ভারতের বিখ্যাত সংস্কৃত কবি এবং নাট্যকার। তার লেখা তোমরা শুনেছো অভিজ্ঞান শকুন্তলম। 51, প্রশ্ন 51, একটি দোষ প্রায় নজরে পড়ে, কোন দোষের কথা বলা হয়েছে? বৈজ্ঞানিক জ্ঞানের কম জানার ফলে বা স্বল্পতার কারণে লেখকরা বৈজ্ঞানিক প্রবন্ধগুলোতে কিছু ভুল তথ্য দেন। এখানে সেই দোষের কথাই বলা হয়েছে, অর্থাৎ যে ভুল তথ্য দেয় সেটার কথাই বলা হয়েছে। প্রশ্ন 52, অলংকারের প্রয়োগের ক্ষেত্রে বৈজ্ঞানিক সাহিত্য সাধারণ সাহিত্যের মধ্যে কি পার্থক্য রয়েছে? অলংকার ব্যবহার করলে যে বৈজ্ঞানিক সাহিত্য এবং সাধারণ সাহিত্যের মধ্যে কি পার্থক্য রয়েছে? বৈজ্ঞানিক সাহিত্যে অলংকারহীন হওয়া উচিত, সহজ সরল হওয়া উচিত, স্পষ্ট হওয়া উচিত, আর সেখানে কোনো উপমা উৎপ্রেক্ষা অলংকার যত ব্যবহার না করা যাবে ততই ভালো, কারণ তাহলে বোধগম্য হবে, সবাই বুঝতে পারবে। কিন্তু সাধারণ সাহিত্যের ক্ষেত্রে আমরা উপমা অলংকার প্রভৃতি ব্যবহার করতেই পারি রচনাটাকে সুন্দর করে তোলার জন্য, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যের মধ্যে আমরা এগুলো ব্যবহার করব না, যাতে স্পষ্ট হয়, কথাটা স্পষ্ট হয়, ভাবটা মানে আমরা যে তথ্যটা দিতে চাইছি সেই তথ্যটা স্পষ্ট হয়। সেই কারণে বৈজ্ঞানিক সাহিত্যের ভাষা হবে সহজ এবং সহজ সরল এবং স্পষ্ট। প্রশ্ন 53, কোন উক্তিকে লেখক কাব্যের উপযুক্ত ভূগোলের উপযুক্ত নয় বলেছেন? লেখক কাব্যের উপযুক্ত কিন্তু ভূগোলের উপযুক্ত নয় বলেছেন, অর্থাৎ হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, কালিদাসের এই উক্তিটি বা প্রাবন্ধিক বলেছেন যে এটি কাব্যের ক্ষেত্রে উপযুক্ত হতে পারে কিন্তু ভূগোল বোঝার ক্ষেত্রে এটি উপযুক্ত নয়। প্রশ্ন 54, বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে তত ভালো, কি কম থাকার কথা বলা হয়েছে? খুব সহজ প্রশ্ন, লক্ষণা, ব্যঞ্জনা, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি, অলংকার প্রভৃতি এগুলি রচনায়, বৈজ্ঞানিক রচনার ক্ষেত্রে যতটা কম থাকবে ততটাই ভালো তিনি বলেছেন। প্রশ্ন 55, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন কথা মনে রাখা উচিত? তাহলে এখানেও বলতে হবে কি প্রাবন্ধিক বৈজ্ঞানিক প্রবন্ধের লেখার সময় ভাষা সহজ সরল ও স্পষ্ট রাখতে হবে, এই কথাটাই সকলকে বুঝতে বলেছেন। প্রশ্ন 56, এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর মানে খারাপ, কোন ভুলের কথা বলেছেন? অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর এই বিষয়ে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই, কিন্তু ওজোন গ্যাস স্বাস্থ্যকর এই ধরনের ভুল লেখার কথাই প্রাবন্ধিক বলেছেন প্রবন্ধের মধ্যে। প্রশ্ন 57, অল্পবিদ্যা ভয়ঙ্করী প্রবাদটিকে একটি বাক্যে প্রয়োগ করে দেখাও। তাহলে এখানে বলতে পারো যে স্বল্প শিক্ষিত মানুষজন যদি শিশুদের পড়ানোর নামে তাদের গায়ে হাত তোলে তাহলে সেটি ভয়ঙ্কর হয়ে যায়। তাহলে কথায় বলে না অল্পবিদ্যা ভয়ঙ্করী, তাহলে এভাবে একটা বাক্য তৈরি করতে পারো বা নিজেদের মতন কোনো বাক্য তৈরি করতে পারো অল্পবিদ্যা ভয়ঙ্করী দিয়ে, যে যারা হাতুড়ে ডাক্তার তারা যেভাবে চিকিৎসা করে তাতে চিকিৎসার খুব মানে যে পেশেন্ট তার রুগীর ক্ষতি হয়, সেই কারণে সেটি হলো কি অল্পবিদ্যা ভয়ঙ্করীর ফল। তাহলে এইভাবে ধরনের যে কোনো ধরনের বাক্য তোমরা তৈরি করতে পারো। 58 নম্বর প্রশ্ন, অল্পবিদ্যা ভয়ঙ্করী কোন বিষয় সম্পর্কে এই অভিমত দেয়া হয়েছে? কোন বিষয় সম্পর্কে অভিমত দেয়া হয়েছে? যে বোঝানো হয়েছে যাদের বিদ্যা অর্থাৎ বা শিক্ষা কম থাকার জন্য সেই বিদ্যা খুব ভয়ানক হয়ে যায়, যখন যার উপর সেটি অ্যাপ্লাই করা হয় সেটা খুব ভয়ানক হয়ে যায় তাতে, এবং যারা এটা করে তাদের ভিতরে ভিতরে অহংকারও থাকে কিন্তু তারা অ্যাকচুয়ালি ভুল করে। প্রাবন্ধিক এখানে অল্পবিদ্যা ভয়ঙ্করী বলতে বৈজ্ঞানিক প্রবন্ধ রচনা করতে গিয়ে যে ভুল তথ্যগুলো আমাদের পরিবেশন করা হয় সেই প্রসঙ্গে এই কথাটি বলেছেন। প্রশ্ন 59, কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি, কিছুদিন আগে পত্রিকায় প্রাবন্ধিক কি দেখেছেন? প্রাবন্ধিক পত্রিকায় যে লেখা দেখেছিলেন তাতে লেখা ছিল অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই, তবে জীবনে বেঁচে থাকার জন্য অপরিহার্য তারা জীবনে বেঁচে থাকার জন্য অপরিহার্য অঙ্গ, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর এই ভুল তথ্যের কথাই বলা হয়েছে। বা আগে পত্রিকায় প্রাবন্ধিক এই তথ্যের কথাই তিনি দেখেছিলেন কিছুদিন আগে পত্রিকায়। প্রশ্ন 60,
বৈজ্ঞানিক ব্যাখ্যা ভুল হলে তাতে কি হতে পারে? বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি ভুল হয় তাহলে সাধারণ পাঠকের কাছে কি হবে? তা অনিষ্টকর বা খারাপ হয়ে উঠবে, তারা ভুল তথ্য জানবে। প্রশ্ন 61তে কি লেখা আছে দেখো, বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কাদের দিয়ে তা যাচাই করা প্রয়োজন? বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ মানুষদের দিয়ে সেটি যাচাই করে নেওয়া প্রয়োজন। তাহলে এখানেই শেষ হলো আমাদের অতি সংক্ষিপ্ত অর্থাৎ ভিএসএকিউ এর যত রকম প্রশ্ন হয় তার সমস্ত প্রশ্নের আলোচনা। এরপর আমরা চলে যাব রচনাধর্মী প্রশ্নাবলী, অর্থাৎ যার মান থাকছে 5 নম্বর। দেখে নেব প্রথম প্রশ্নে কি লেখা আছে দেখো, তাদের মোটামুটি 2 শ্রেণীতে ভাগ করা যেতে পারে। কাদের কথা বলা হয়েছে? 2 শ্রেণীর পরিচয় দাও। তাহলে প্রথমেই বলতে হবে এখানে কাদের বলতে বাংলা ভাষায় বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের পাঠকদের কথা বলা হয়েছে, এবং তিনি বলেছেন এই পাঠকদেরকে তিনি 2টি শ্রেণীতে ভাগ করতে পারেন, এবং 2টি শ্রেণী দেখো, 2 শ্রেণীর পরিচয় দাও। তাহলে 2 শ্রেণীর পরিচয় বলতে এখানে কি বলতে হবে? অর্থাৎ প্রথম শ্রেণী যারা ইংরাজি জানে না এবং যারা ইংরাজি জানে, এই দুটো শ্রেণীর কথা তোমাদের বলতে হবে। আমরা পরে যখন প্রশ্নগুলো আলোচনা করব আবারও এই ধরনের প্রচুর প্রশ্ন পাবো। প্রশ্ন 2 লেখা আছে, যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি অভ্যাস করা একটু শক্ত। বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো। তাহলে প্রাবন্ধিক এখানে 2টি শ্রেণীর পাঠকদের কথা বলেছেন, যে প্রথম শ্রেণীর পাঠক যারা ইংরাজি জানে না বা অতি অল্প জানে বা সাধারণ কিছু ইংরাজি পারিভাষিক শব্দ এরা জানে, কোনো বৈজ্ঞানিক তথ্য বা অভিজ্ঞতা সম্বন্ধে জ্ঞান এদের নেই বা আধুনিক বিজ্ঞান এরা জানে না। আবার দ্বিতীয় শ্রেণীর একজন পাঠকের কথাও বলেছেন, একদল পাঠকদের কথা বলেছেন যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত, তবে এই শ্রেণীর পাঠকদের বাংলায় বিজ্ঞান শিখতে গেলে তাদেরকে ইংরাজিতে বিজ্ঞান পড়ার অভ্যাস ত্যাগ করে বাংলা ভাষায় বিজ্ঞান পড়াতে অভ্যস্ত হতে হবে, অর্থাৎ মাতৃভাষাকে অতিরিক্ত ভালোবাসা দিয়ে এবং তাতে অভ্যস্ত হতে হবে। এখানে সেই মাতৃভাষায় বিজ্ঞান চর্চা তাদের শুরু করতে হবে, অর্থাৎ যারা আজন্ম অর্থাৎ পায়জামা পড়েছে অর্থাৎ ইংরাজির যে পক্ষপাতিত্ব করে এসেছে সেই পক্ষপাতিত্ব ভুলে গিয়ে তাদেরকে মাতৃভাষায় যে বিজ্ঞান চর্চার পদ্ধতি সেটিকে আয়ত্ত করতে হবে। প্রশ্ন 3 আসছি। 3 লেখা আছে, প্রীতির সহিত মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়। কোন শ্রেণীর পাঠক সম্পর্কে লেখকের এই মন্তব্য? তারপরে দেখো লেখা আছে তার এই মন্তব্যের কারণ কি। তাহলে বলতে হবে প্রাবন্ধিক যে 2 শ্রেণীর পাঠকদের কথা বলেছে এখানে সেই দ্বিতীয় শ্রেণীর পাঠকদের কথাই তুলে ধরা হয়েছে, অর্থাৎ যারা ইংরাজি জানে এবং ইংরাজি ভাষায় বিজ্ঞান পড়তে অভ্যস্ত, তারা যখন বাংলায় বিজ্ঞান চর্চা করবে তখন তাদের সেই বাংলা ভাষায় বিজ্ঞান পড়তে অভ্যস্ত হওয়া দরকার, এবং তার জন্য কি করা দরকার? একটু বিশেষ শ্রম বা সময় ব্যয় করা প্রয়োজন। যদিও এই কাজটা খুব একটা সহজ নয়, তাই তিনি এমন উদাহরণ দিয়েছেন যে যারা জন্ম থেকে ইজার পড়ে এসেছে তাদের পক্ষে ধুতি পরাও শক্ত, অর্থাৎ ইংরাজি শিক্ষিত মানুষদের কাছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যথেষ্ট মনোযোগ এবং আগ্রহ দিতে হবে, তবেই সেটি সফলভাবে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা সম্ভব হয়ে উঠবে। তাহলে প্রীতির সহিত মাতৃভাষার পদ্ধতি তবেই তারা আয়ত্ত করতে পারবে। পরের প্রশ্ন 4 আসছি। 4 লেখা আছে, বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো। বা লেখা আছে, পরিভাষা রচনা একজনের কাজ নয়, বাংলা ভাষায় বিজ্ঞান নামক রচনায় পরিভাষা বিষয়ে প্রাবন্ধিকের যে মতামত উল্লিখিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। আর একটা দেয়া আছে দেখো, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে পরিভাষা সমস্যা বিষয়ে লেখক যে আলোচনা করেছেন তা সংক্ষেপে লেখো। তাহলে তোমাদের এখানে বলতে হবে যে প্রাবন্ধিক জানিয়েছেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে প্রথম বাধা হলো পারিভাষিক শব্দের অভাব। বঙ্গীয় সাহিত্য পরিষদ একবার পরিভাষা নির্মাণের কাজ করেছিলেন, তবে সেই কাজ সফল হয়নি, কারণ সেই কাজগুলোর মধ্যে কোনো সমতা ছিল না। এখানে সমতা বলতে একই বিষয়ের ওপর অনেকগুলি পরিভাষা তৈরি হয়ে যাওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ একই শব্দের ওপর। পরে 1936 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় যে পরিভাষা সমিতি তৈরি করেছিল তাতে অনেকজন মানুষ একসঙ্গে কাজ করেছিল, ফলে সেই পরিভাষা সৃষ্টি অনেক সুন্দর এবং সহজ হয়েছিল।
এবং তার নির্ভরযোগ্য হয়ে উঠেছিল। প্রাবন্ধিক তার রচনায় জানিয়েছেন যে বাংলা ভাষায় বিজ্ঞান রচনা একেবারেই সম্ভব না যদি পরিভাষা তৈরি না হয়, তবে সেই পরিভাষা বাংলা ভাষার সঙ্গে সম্পৃক্ত কিনা সেই বিষয়টাও যথেষ্ট গুরুত্ব দেওয়া প্রয়োজন বা মাথায় রাখা জরুরি। তাহলে এরপরে চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্ন। 5-এ আছে দেখো, পরিভাষা রচনার ক্ষেত্রে বঙ্গীয় সাহিত্য পরিষদ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান বিশদে লেখো। তাহলে বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা এবং তারা যে পরিভাষা নির্মাণের কাজ করেছিল, যেগুলো আলোচনা করলাম, সেগুলো তোমাদের দিতে হবে প্রথমে। এবং তারা কেন সফল হয়নি, কারণ তারা এককভাবে কাজ করেছিল, স্বতন্ত্রভাবে কাজ করেছিল। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদানটা দিতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা ছিলেন সেই সময় ভাষাতত্ত্বজ্ঞ, সংস্কৃত পণ্ডিত, তারা একযোগে কাজটা করেছিল, ফলে পরিভাষা নির্মাণের কাজ সেখানে সফল হয়েছিল। যদিও সেই পরিভাষার ভান্ডার এখনো কম বলেছেন প্রাবন্ধিক তার লেখার মধ্যে। পরে 6 নম্বর প্রশ্নে আসছি। কলকাতা বিশ্ববিদ্যালয় যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন, পরিভাষা সমিতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তাহলে এখানে বলেছে দেখো কলিকাতা বিশ্ববিদ্যালয়, তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়টা দিতে হবে। যে 1936 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় যে পরিভাষা সমিতি তৈরি করেছিল, তাতে বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্বজ্ঞ, সংস্কৃত পণ্ডিত এবং কয়েকজন লেখক একসঙ্গে বসে সেই পরিভাষা নির্মাণের কাজ করেছিল। ফলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে সংকলন তা খুব একটা আকারে বড় হয়নি, তবে তাতে সেই কাজটা সফল হয়েছিল। তবে তাতে এখনো অনেক শব্দের প্রয়োজন আছে। এমনকি বিশ্ববিদ্যালয়ে যে নিযুক্ত সমিতি, তাতে বহু ইংরাজি শব্দ বাংলা ভাষায় অপরিবর্তিতভাবে রাখার নিদান দিয়েছেন। কিছু নতুন আগত রাসায়নিক বস্তুর ইংরাজি নামও একই রকম রাখতে বলেছেন। এমনকি উদ্ভিদ এবং প্রাণীবাচক কিছু শব্দ একই রকম রাখার বিধান দিয়েছিলেন তারা। যেমন তোমরা উদাহরণ দিতে পারো অক্সিজেন বা ফার্ন। প্রশ্ন 7-এ লেখা আছে দেখো, এর মানে বুঝতে বাধা হয়নি। কিসের মানে বুঝতে বাধা হয়নি ফার্স্ট পার্টে আছে। তাহলে লিখতে হবে যে প্রাবন্ধিক ছোটবেলায় যে জ্যামিতি বই পড়েছিলেন ব্রহ্মমোহন মল্লিকের, সেই জ্যামিতি বই তাকে পড়তে হয়েছিল, তাতে লেখা ছিল এক নির্দিষ্ট সীমা বিশিষ্ট সরলরেখার ওপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। এই কথা, যেটির মানে বুঝতে তার একটুও সমস্যা হয়নি। পরের পার্টে আছে দেখো, বাধা হওয়ার সম্ভাব্য কারণগুলো লেখো। আসলে বিজ্ঞান চর্চার পথে কেউ যদি ইংরাজি ভাষার প্রতি অতিরিক্ত পক্ষপাত রাখে, তাহলে বাংলা ভাষায় সে বিজ্ঞান চর্চা করতে পারবে না। অর্থাৎ ইংরাজি ভাষার সংস্কার থেকে দূরে সরে এসে বাংলা ভাষাকে বা মাতৃভাষাকে আত্মস্থ করতে হবে, তবে গিয়েই তারা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করতে পারবে। প্রশ্ন 8-এ লেখা আছে, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য অর্থাৎ কম। লেখকের এমন মন্তব্যের কারণ লেখো। কেন বলা হয়েছে যে পাশ্চাত্যের দেশের তুলনায় এখানের মানুষদের বৈজ্ঞানিক জ্ঞান কম? কারণ বিজ্ঞানের প্রাথমিক বিষয়গুলোর সঙ্গে তাদের পরিচয় না থাকা এর প্রধান কারণ। ফলে তারা বৈজ্ঞানিক প্রবন্ধ বুঝতে পারেন না। আবার ইউরোপ আমেরিকায় পপুলার সায়েন্স লেখা হয় খুব সহজে, কারণ সেখানে সাধারণ মানুষ খুব সহজেই তা বুঝতে পারে। কিন্তু আমাদের দেশের সামাজিক পরিস্থিতিতে এটা সহজ নয়। এখানে বয়স্কদের জন্য যা লেখা হয় তার প্রাথমিক বিজ্ঞানের মতো গোড়া থেকে যদি না লেখা হয়, তাহলে তাদের কাছে তারা সেটা বুঝতে পারে না বা বোধগম্য হয় না। বাংলা ভাষায় কেউ যদি বিজ্ঞান লিখতে চায় বা জনপ্রিয়তা পেতে চায়, তাহলে তাকে এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, তবে গিয়েই তারা সফলভাবে কাজটি করে উঠতে পারবে। প্রশ্ন 9-এ দেখে নেব কি আছে। প্রশ্ন 9 দেখো, বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কি বোঝো? বাংলা ভাষায় বৈজ্ঞানিক সন্দর্ভ রচনার জন্য কেমন রচনা পদ্ধতি দরকার বলে মনে করেছেন লেখক? তাহলে প্রথমে বলতে হবে বৈজ্ঞানিক সন্দর্ভ। তাহলে বৈজ্ঞানিক সন্দর্ভ কি? বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ বা বিজ্ঞান সংক্রান্ত প্রবন্ধ বা রচনাকে বলা হচ্ছে বৈজ্ঞানিক সন্দর্ভ। এরপরে লেখা আছে যে এই বৈজ্ঞানিক সন্দর্ভ রচনার জন্য কেমন রচনা দরকার। বিজ্ঞান বিষয়ক লেখাকে জনপ্রিয় করতে গেলে দরকার সেই বিষয়ে সচেতনতা। প্রথমেই ইংরাজির আক্ষরিক অনুবাদ থেকে সরে আসতে হবে এবং সঠিক রচনা পদ্ধতি অনুসরণ করতে হবে। বাংলা ভাষার প্রকৃতিকে বুঝতে হবে এবং একই সঙ্গে পাঠকের প্রকৃতিকেও বুঝতে হবে, অর্থাৎ কাদের জন্য আমি লিখছি তারা যদি সেটা বুঝতে না পারে, তাহলে আমাদের লেখাটা সফল হবে না। এবং ইংরাজির আক্ষরিক অনুবাদ থেকে আমরা অবশ্যই দূরে সরে আসব। মাতৃভাষার ভিতরকার অর্থকে বুঝে বা তার সচ্ছলতাকে বুঝে আমাদের সেইভাবে লিখতে হবে।
প্রশ্ন 10 লেখা আছে গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না। কি বোধগম্য হয় না? আচ্ছা, থেকের পরে এখানে একটা স্পেস হবে। কেন বোধগম্য হয় না? বোধগম্য হওয়ার জন্য কি করতে হবে বলে প্রাবন্ধিক মনে করেন। তাহলে গোড়া থেকে না লিখলে কি বোধগম্য হয় না? তাহলে এখানে এটাই লিখতে হবে যে গোড়া থেকে যদি সেই বিজ্ঞান বিষয়ক প্রবন্ধগুলো যাদের বয়স্ক ব্যক্তিদের জন্য লেখা হচ্ছে, যাদের প্রাথমিক বিজ্ঞানের বোধ কম, তাদের পক্ষে সেই সমস্ত বিজ্ঞান প্রবন্ধ লেখা, বিজ্ঞান প্রবন্ধ বোঝা তাদের পক্ষে কঠিন। আবার ইউরোপ আমেরিকার ক্ষেত্রে এই সমস্ত পপুলার সায়েন্স লেখা সহজ, কিন্তু আমাদের দেশের পরিকাঠামোর ক্ষেত্রে তা কঠিন। তাহলে আমাদের দেশের বয়স্ক মানুষদের জন্য লিখতে গেলে একদম প্রাথমিক বিজ্ঞানের গোড়া থেকে সেটিকে লিখতে হবে, তবে গিয়েই তাদের পক্ষে সেটা বোঝা সহজ হয়ে উঠবে। আচ্ছা, কেন বোধগম্য হয় না? কারণ সেটা বলতে হবে যে আমাদের এখানে বিজ্ঞানের জ্ঞান কম, সেই বিষয়টাগুলো লিখতে হবে। বোধগম্য হওয়ার জন্য কি করতে হবে বলে প্রাবন্ধিক মনে করেন? তাহলে বললাম যে একদম প্রাথমিক বিজ্ঞানের গোড়া থেকে লিখতে হবে, এবং অবশ্যই আক্ষরিক অনুবাদ বাদ দিতে হবে, এবং বিজ্ঞানী ভাষাকে, বিজ্ঞানের যে সমস্ত প্রবন্ধ সেই সমস্ত প্রবন্ধের ভাষা সহজ সরল এবং স্পষ্ট হতে হবে। 11 নম্বর প্রশ্নে এলাম। এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে? বৈজ্ঞানিক সাহিত্য কিভাবে সুপ্রতিষ্ঠিত হবে? অথবা দিয়ে লেখা আছে বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরেকটি দোষ নজরে পড়ে, দোষটি কি, তা থেকে নিষ্কৃতির উপায় কি? তাহলে প্রথমে হলো দোষের প্রসঙ্গ আসতে হবে এবং তা থেকে কিভাবে নিষ্কৃতি পাওয়া যায় বা বিজ্ঞান প্রবন্ধকে সুপ্রতিষ্ঠিত করা যায়। তাহলে বলতে হবে যে বিজ্ঞান বিষয়ক রচনার জন্য যে রচনা পদ্ধতি দরকার তা লেখক আয়ত্ত করতে পারেনি, ফলে বহু ক্ষেত্রে দেখা গেছে কি ভাষা আড়ষ্ট হয়ে গেছে এবং ইংরাজির আক্ষরিক অনুবাদ হয়ে গেছে, ফলে ভাষা জটিল হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে তার মানে বোঝা খুবই কষ্টসাধ্য বা কঠিন হয়ে পড়েছে। তাহলে সেই কারণেই এখানে এই দোষ প্রসঙ্গে উক্ত দোষের কথা বলা হয়েছে। তারপরে বলতে হবে যে বাংলা ভাষায় বিজ্ঞানের জন্য যথেষ্ট পরিমাণে পরিভাষার দরকার, এমনকি যতদিন পর্যন্ত ভালো পরিভাষা পাওয়া না যাচ্ছে ততদিন ইংরাজি শব্দগুলোই বাংলা বানানে প্রয়োগ করতে হবে, তবে গিয়েই সেটা আমরা বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ লিখতে পারবো। তাহলে বৈজ্ঞানিক সাহিত্য কিভাবে সুপ্রতিষ্ঠিত হবে? যতদিন পর্যন্ত পরিভাষা নির্মাণ করা না যাচ্ছে তখন ইংরাজি শব্দগুলোকেই বাংলা বানানে ব্যবহার করতে হবে। প্রশ্ন 12তে লেখা আছে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। কোন প্রসঙ্গে প্রাবন্ধিকের এই মন্তব্য? কিভাবে বৈজ্ঞানিক রচনা সুসাধ্য হবে বলে তিনি মনে করেন? তাহলে বলতে হবে প্রথমে ইউরোপ আমেরিকার পপুলার সায়েন্স লেখা হওয়া সহজ, কারণ আবার আমাদের বাংলার ক্ষেত্রেও প্রসঙ্গটা তুলতে হবে যে আমাদের ক্ষেত্রে কি ইংরাজির আক্ষরিক অনুবাদ না করে তাকে বাংলা ভাষার বিষয় অর্থাৎ ভিতরকার অর্থটা বুঝে তাকে সেই ভাষাকে সহজ সরলভাবে রূপদান করতে হবে ইংরাজির আক্ষরিক অনুবাদ ত্যাগ করে। এবং কি বলেছে যে কোন প্রসঙ্গে প্রাবন্ধিক অর্থাৎ সেখানে ইউরোপ আমেরিকার কথাটা তুলতে হবে। তারপর বলেছে কিভাবে বৈজ্ঞানিক রচনা সুসাধ্য হবে, তাহলে সেই আক্ষরিক অনুবাদের প্রসঙ্গটা আসবে যে আক্ষরিক অনুবাদ করব না, ভাষা সহজ এবং সরল এবং স্পষ্ট রাখতে হবে। তারপরে এভাবেই বলতে হবে, এইভাবে যদি আমরা আমাদের বৈজ্ঞানিক প্রবন্ধগুলোকে তুলে ধরি তাহলে সেটি সকলের কাছে বোঝা সুসাধ্য এবং অর্থাৎ সহজ হয়ে উঠবে। 13 নম্বর প্রশ্ন, 13তে কি আছে দেখে নেব আমরা। বাংলায় অর্থভেদে বিভিন্ন শব্দ প্রয়োগ করাই উচিত। কেন লেখক বাংলায় অর্থভেদে বিভিন্ন শব্দ প্রয়োগের কথা বলেছেন? প্রাবন্ধিকের মতে ইংরেজির মতো বাংলা শব্দেরও অর্থব্যাপ্তি হওয়া প্রয়োজন, সেই সঙ্গে বাংলায় অর্থভেদে বিভিন্ন শব্দ প্রয়োগ করা উচিত। উদাহরণস্বরূপ তিনি দেখিয়েছেন ইংরাজি সেন্সিটিভ শব্দ নানা অর্থে ব্যবহৃত, যেমন সেন্সিটিভ পার্সন, উন্ড, প্ল্যান্ট, ব্যালেন্স, ফটোগ্রাফিক পেপার ইত্যাদি। বাংলায় অর্থভেদে বিভিন্ন শব্দ প্রয়োগ করা উচিত, যেমন অভিমানী, ব্যথাপ্রবণ, উত্তেজী বা সুবেদী বা সুগ্রাহী। আবার সেন্সিটাইজের পেপারের অনুবাদ স্পর্শকাতর কাগজ বললে তা উৎকট লাগে, কিন্তু সেখানে সুগ্রাহী যদি কাগজ বলা হয় তাহলে সেটি অর্থকে সুন্দর করে তোলে এবং সঠিকভাবে প্রকাশ করে। তাহলে সুতরাং এবং ফলে কোনো কিছু রচনা করতে গেলে লেখার ক্ষেত্রে আমাদের সেই রচনার মাধুর্যের দিকে খেয়াল রাখতে হবে। তাহলে বাংলায় অর্থভেদে
যে আলোচনাগুলো করা হলো সেটা বলতে হবে। আর কেন লেখক বাংলায় অর্থভেদে বিভিন্ন শব্দ প্রয়োগের কথা বলেছেন সেটাও বলতে হবে, অর্থাৎ ভাষাকে মাধুর্যপূর্ণ করার জন্য। 14 নম্বর প্রশ্ন, এতে রচনা উৎকট হয় কার লেখা, কোন রচনার অন্তর্গত? তাহলে বলে নিতে হবে কার লেখা, রাজশেখর বসুর লেখা। তোমাদের এটা টেক্সটার নাম দেবে, তারপরে লেখা আছে কোন কারণে রচনা উৎকট হয়। তাহলে বলতে হবে বিজ্ঞান বিষয়ক রচনা লেখার সময় অনেক লেখক তাদের বক্তব্য ইংরাজি ভেবে যখন বাংলায় অনুবাদ করে প্রকাশ করার চেষ্টা করেন তখন সেটি উৎকট হয়ে যায়। তারপরে লেখা আছে কি এর প্রতিকার কি? এর প্রতিকার হলো যেটা বলতে হবে যে কাগজে যদি কোনো লেগে থাকা কোনো মাছিকেও যদি একই রকম ভাবে নকল করা হয় তাহলে সেটাকে কি বলা হয় থাকে? মাছি মারা নকল। তাহলে বিজ্ঞান বিষয়ক সন্দর্ভ রচনায় এই মাছি মারা নকল পরিত্যাগ করতে হবে। বৈজ্ঞানিক সন্দর্ভ রচনায় ভাষাকে হতে হবে সহজ সরল এবং সুপাঠ্য। বাংলা ভাষার গতি প্রকৃতিকে সেখানে বুঝতে হবে। The atomic engine has not even reached the blueprint stage. পরমাণু ইঞ্জিন নীলচিত্রের অবস্থাতে পৌঁছায়নি এমন যদি অনুবাদ করা হয় তাহলে সেটি বাংলা ভাষার প্রকৃতি বিরুদ্ধ হয়ে যায়। এটি যদি আবার ঘুরিয়ে লেখা হয় যে পরমাণু ইঞ্জিনের নকশা এখনো পর্যন্ত প্রস্তুত হয়নি, লেখাটি অনেক বেশি সঙ্গত এবং বাংলা ভাষার সুস্পষ্ট অর্থকেও প্রকাশ করে। এইভাবে আবার একইভাবে বলা যায় when sulfur burns in the air, nitrogen does not take part in the reaction. এই অনুবাদ আমরা যখন বলছি গন্ধক যখন হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না, এই লেখাটি প্রাবন্ধিকের মতে বাঞ্ছনীয় বলে মনে হয়েছে। তাহলে এই কথাগুলো বলে তোমাদের এই প্রশ্নটা তৈরি করতে হবে। কোন কারণে রচনাকে উৎকট মনে হয় যদি আক্ষরিক অনুবাদ করে, এবং যেটা বলা হয়েছিল যে নীল চিত্রের অবস্থাতে পৌঁছাতে পারেনি, আর এর প্রতিকার কি? তাহলে কিভাবে এর প্রতিকার অর্থাৎ কিভাবে আক্ষরিক অনুবাদ করলে সেটি বুঝতে সুবিধা হয় সেই প্রসঙ্গে এই কথাগুলো তোমাদের দিতে হবে। প্রশ্ন 15তে লেখা আছে অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। মতটিকে কি তুমি সমর্থন করো? আলোচনা করে বুঝিয়ে দাও। তাহলে প্রাবন্ধিকের মতন বলতে হবে যে প্রাবন্ধিকের মতন আমিও মনে করি অনেকের এই ধারণা পুরোপুরি ঠিক নয়, কারণ সব ক্ষেত্র নয়, কিছু ক্ষেত্রে পারিভাষিক শব্দ বাদ দেওয়া যেতে পারে। যেমন অমেরুদণ্ডী প্রাণীর বদলে লেখা যেতে পারে যে সব জন্তু শিরদাঁড়া নেই, কিন্তু আলোক তরঙ্গর বদলে যদি আলোর কাঁপন বা নাচন লিখলে তা বুঝতে কিছুমাত্র সহজ হয় না। তাহলে পরিভাষা আসলে ভাষার সংক্ষেপ সাধন করে, অর্থাৎ সেই অর্থকে সুনির্দিষ্ট করে। যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা অনর্থক হয় অর্থাৎ সেটি ঠিকভাবে না বোঝায় তাতে পাঠকদের বুঝতে অসুবিধা হয়। সাধারণের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হবে তাতে অল্প পরিচিত পারিভাষিক শব্দ যখন প্রথমবার ব্যবহার করা হচ্ছে তখন সেগুলোর ব্যাখ্যা দেওয়া দরকার, এবং কিন্তু পরে সেই আবার পারিভাষিক শব্দটা আর বারে বারে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে পারিভাষিক শব্দ বাদ দিয়ে রচনা প্রকাশ করলে যে মতটিকে প্রাবন্ধিক বলেছেন যে প্রথমে তুমি তার সপক্ষে যুক্তি দেবে এবং সেটি বিশ্লেষণ করে দেখাবে। 16 নম্বর প্রশ্ন, 16তে লেখা আছে তাতে পাঠকের অসুবিধা হয়। কিসে পাঠকের অসুবিধা হয়? অসুবিধা দূর করার জন্য কি করা উচিত? তাহলে বলতে হবে যে কথাগুলো যে আগে যে কথাগুলো আলোচনা করলাম সেই কথাগুলো আগে বলে নিতে হবে, এবং তার সঙ্গে বলতে হবে যে বাংলা ভাষায় বিজ্ঞান রচনার ক্ষেত্রে পরিভাষার অত্যন্ত গুরুত্ব আছে। বাংলা ভাষায় বিজ্ঞান লিখতে গেলে আমাদের সেই রচনাকে সহজ সরল করে তোলা উচিত, কোনো রকম আড়ষ্টতা না রাখা উচিত, এবং পারিভাষিক শব্দগুলো কিছু ক্ষেত্রে কি করতে হবে? বাদ দিতে হবে। এবং কি করতে হবে? ইংরাজি শব্দগুলো বাংলা ভাষায় ব্যবহার করতে হবে। তাহলে কি হবে? রচনা অনেক সুন্দর এবং সহজ সরল এবং স্পষ্ট হয়ে উঠবে, এবং যে সমস্ত পাঠক রয়েছে, আমাদের যত রকম শ্রেণীর পাঠক রয়েছে তাদেরও সেটা বোধগম্য হবে। তাহলে অসুবিধা দূর করার জন্য এই কাজগুলো করতে হবে। আর কিসে পাঠকের অসুবিধা হয় সেটা বলতে হবে যে পরিভাষাগুলোর যে ব্যবহার সেগুলো ঠিকঠাক ভাবে করতে হবে, নইলে সেটি সহজ সরল হবে না, স্পষ্ট হবে না, সেটি ক্রিটিক্যাল হয়ে যাবে। আসছি পরে 17 নম্বর প্রশ্নে, আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, এই ত্রিবিধ ধারা সম্পর্কে আলোচনা করো। তাহলে ত্রিবিধ ধারা বলতে কি বলা হয়েছে? এই ত্রিবিধ ধারা বলতে প্রথমেই বলতে হবে যে অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনার কথা।
আচ্ছা, তারপরে সম্পর্কে যেটা আলোচনা করবে সেটা বলতে হবে যে অভিধা কি বোঝানো হচ্ছে। অভিধা হলো আভিধানিক অর্থকে প্রকাশ করছে। যেমন দেশ কথাটার আভিধানিক অর্থ হলো রাষ্ট্র, এবং সেই রাষ্ট্র মানে আমাদের ভারতবর্ষ। আবার দেশের লজ্জা যখন বলছি তখন সেটা শুধুমাত্র দেশের মধ্যে আটকে থাকছে না, এটা বোঝাচ্ছে হচ্ছে দেশবাসীর লজ্জা। অর্থাৎ এটি কিসের মধ্যে পড়ছে? লক্ষণার মধ্যে, অর্থাৎ অভিধানের অর্থ ব্যতি রেখে, অর্থাৎ তার অতিরিক্ত কিছু বোঝাচ্ছে। আবার যখন আমি ব্যঞ্জনায় আসছি তখন আসতে পারে উদাহরণ হিসাবে অরণ্যের রোদন কথাটা, অর্থাৎ যেখানে নিষ্ফল ক্ষেত বোঝাচ্ছে। অর্থাৎ একটি নতুন কিছু, সেই নতুন কিছু ব্যঞ্জনার মাধ্যমে প্রকাশ পাচ্ছে। তাহলে সেই কথাটা বলতে হবে যে যেটা অরণ্যের রোদনের মানে নিষ্ফল ক্ষেত। অর্থাৎ বৈজ্ঞানিক সাহিত্যের ক্ষেত্রে এই সমস্ত যে অলংকার, ব্যঞ্জনা, এই সমস্ত যত কম প্রয়োগ করা যায় ততই ভালো। বৈজ্ঞানিক প্রবন্ধ যদি জটিল হয়ে যায় তাহলে তার তথ্য এবং বক্তব্য অস্পষ্ট হয়ে ওঠে, ফলে সাধারণ পাঠকের তা বুঝতে সমস্যা হয়। তাহলে প্রাবন্ধিক যারা এটা লিখছে, বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ যারা লিখছে, তাদের অবশ্যই এটা মাথায় রাখা উচিত এবং ভাষা সরল এবং স্পষ্ট করা উচিত। তাহলে আলংকারিকগণ যে শব্দের ত্রিবিধ কথা বলেছেন সেই ত্রিবিধ কথাগুলো লিখতে হবে এবং তারপরে এটা বলতে হবে যে বিজ্ঞান বিষয়ক ভাষা কেমন হওয়া উচিত এবং কেন এই অলংকার বা ব্যঞ্জনা এই সমস্ত প্রয়োগ বিজ্ঞান বিষয়ক প্রবন্ধে করার দরকার নেই, মানে না করাই উচিত। প্রশ্ন 18তে লেখা আছে এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। বক্তাকে সকল লেখকের কি মনে রাখা উচিত? তাহলে বক্তাকে এখানে রাজশেখর বসু, তারপরে লেখা আছে সকল লেখকের কি মনে রাখা উচিত। তাহলে সকল লেখকের মনে রাখা উচিত যে আমাদের মতো দেশে মানুষের বৈজ্ঞানিক জ্ঞান অত্যন্ত সামান্য, তাই তাদের জন্য যে বিজ্ঞান বিষয়ক রচনা লিখতে হবে তাতে প্রাথমিক বিজ্ঞানের একেবারে গোড়া থেকে লিখতে হবে এবং সহজ ভাষায় লিখতে হবে। এমনকি যে রচনা পদ্ধতি অনুসরণ করতে হবে তাতে ইংরাজির আক্ষরিক অনুবাদ থাকবে না এবং ইংরাজিতে ভেবে বাংলায় সরাসরি অনুবাদ করার যে চল সেটা থেকেও বেরিয়ে আসতে হবে, যা বিষয়টাকে, কারণ এভাবে যদি কাজ করা হয় তাহলে বিজ্ঞান প্রবন্ধ অনেক বেশি কঠিন হয়ে পড়ে এবং রচনাকে সহজ করবার জন্য পারিভাষিক শব্দগুলো কিছু কিছু ক্ষেত্রে বাদ দেওয়া দরকার। আবার কিছু কিছু সময় ইংরাজি ভাষার শব্দগুলোই আমরা বাংলায় ব্যবহার করতে পারি এবং বৈজ্ঞানিক সাহিত্যের ভাষাকে কি করতে হবে? ব্যঞ্জনা, উৎপ্রেক্ষা, অলংকার এই সমস্ত বাদ দিয়ে, আলংকারিক শব্দের প্রয়োগ বাদ দিয়ে ভাষাকে স্পষ্ট করে তুলতে হবে। তাহলে বিজ্ঞান বিষয়ক রচনায় লেখকরা কি হবে? বিজ্ঞান বিষয়ক রচনার লেখকরা তবে গিয়ে তার বিজ্ঞান প্রবন্ধে লেখার বিষয়ে অনেক বেশি সাফল্য পাবে। প্রশ্ন 19-এ লেখা আছে, দেখো, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। কি রকম, কি কম থাকার কথা বলা হয়েছে, সেগুলি কম থাকার সুবিধা কি? অলংকার বৈজ্ঞানিক সাহিত্যে কম থাকাই সবচেয়ে ভালো প্রাবন্ধিক মনে করেছেন। তারপরে বলতে হবে সেগুলি কম থাকার সুবিধা কি। তাহলে সেই হিসেবে বলতে হবে, যেমন অর্ধচন্দ্র কথাটা বলতে অর্ধেক চাঁদকে না বুঝিয়ে কি বোঝায়? গলা ধাক্কা দেয়াকে বোঝায়। এগুলির ব্যবহার বাংলার ব্যবহার সাহিত্যে চলতে পারে, কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে বৈজ্ঞানিক রচনায় অলংকার সম্পূর্ণ বর্জনীয়। কিন্তু উপমার হয়তো প্রয়োজন থাকতে পারে, রূপকের প্রয়োগও কোনো কোনো সময় চলতে পারে, কিন্তু অলংকার একেবারেই বর্জন করা উচিত। কেননা সাহিত্যে ভাব প্রকাশের সুযোগ থাকলেও বিজ্ঞান হলো গিয়ে জ্ঞানের কথা, আর জ্ঞানের কথা যতই সহজ, সরল ও স্পষ্ট হয় সেটি বুঝতে সুবিধা হয়, সেই কারণেই তিনি এমন কথা বলেছেন। প্রশ্ন 20-তে লেখা আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী এই প্রবাদটি যে কত ঠিক তার প্রমাণ আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাওয়া যায়। কিভাবে প্রমাণ পাওয়া যায় তার সপক্ষে যুক্তি দাও। তাহলে বলতে হবে এখানে যে প্রাবন্ধিক লক্ষ্য করেছিলেন একটি পত্রিকায় লেখা আছে যে অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকার জন্য অপরিহার্য অঙ্গ, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর। তাহলে এই ধরনের প্রমাণ তুলে ধরে তিনি বোঝাতে চেয়েছেন যে অল্প বিদ্যা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, কারণ জনসাধারণ যদি এই বিকৃত তথ্য পায়, বিজ্ঞান বিষয়ক ভুল তথ্য পায়, তাহলে তাদের আংশিক জ্ঞান লাভ হয় এবং সাধারণ পাঠকের কাছে তা কি হয়ে থাকে? বিভ্রান্তিকর হয়ে থাকে, তাদের খারাপ বোধের বা তথ্যের জাগরণ ঘটে। সেই কারণে এটিকে বলা হয়েছে যে তিনি বলেছেন যে অল্পবিদ্যা ভয়ঙ্করী এই প্রবাদটি যে কত ঠিক তার প্রমাণ
আমাদের সাময়িক পত্রাদিতে পাওয়া যায়। এরপরে আসছি প্রশ্ন 21। 21-এ লেখা আছে এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। কি ধরনের ভুল লেখার কথা বলা হয়েছে, তা সাধারণ পাঠকের কাছে অনিষ্টকর কেন? তাহলে এখানে এই কথাই জানাতে হবে তোমাদের যে অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর, যেটি বলেছে যে যার পিছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই এবং যা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গ, এবং ওজোন গ্যাস স্বাস্থ্যকর, এই কথাটা তুলে ধরতে হবে। এবং এই যে বৈজ্ঞানিক জ্ঞান, এই বৈজ্ঞানিক জ্ঞানের উপর যদি ভুল তথ্য পরিবেশন করা হয় তাহলে পাঠক ভুল জানে। সেই কারণেই এই কথা প্রাবন্ধিক বলেছেন যে এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের ক্ষেত্রে অনিষ্টকর। পরের প্রশ্নে আসছি 22-এ লেখা আছে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের নামকরণের সার্থকতা বিচার করো। তাহলে নামকরণের সার্থকতা প্রসঙ্গে বলতে হবে যে কোনো সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে, তা প্রবন্ধ হোক, গল্প হোক বা কবিতা, নামকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নামকরণের ওপরই গোটা বিষয়ে তিনি যেটা বলতে চেয়েছেন তাকে ধরে রাখে। এবং বিজ্ঞান বিষয়ক প্রবন্ধে আমরা দেখতে পেয়েছি যে তার এই যে প্রবন্ধটা দেখতে পেয়েছি পুরো বিষয়টাই কাকে নিয়ে আবর্তিত হয়েছে, বিজ্ঞান নিয়ে আবর্তিত হয়েছে। অর্থাৎ বিজ্ঞানের যে প্রবন্ধ তা কিরকম ভাবে লিখলে তা পাঠকের কাছে সহজবোধ্য হয়ে উঠবে সেটি বোঝাতে চেয়েছেন। এবং ইংরাজির এবং প্রত্যেকটা দিতে হবে, এখানে 2 শ্রেণীর পাঠকদের কথা তুলে ধরতে হবে, ভাষা কিরকম হওয়া উচিত তুলে ধরতে হবে, বিজ্ঞান বিষয়ক ভাষায় কি আমরা দেব না সেগুলো তুলে ধরতে হবে। তুলে ধরে এটির নামকরণের স্বার্থ অর্থাৎ নামকরণ, এই সমস্ত বিষয়গুলো আলোচনা তুলতে হবে। অল্প করেই দেবে অবশ্যই, প্রত্যেকটা বিষয় একটু ছোট ছোট করে টাচ করে যাবে এবং তারপরে দেবে যে নামকরণ যথার্থ হয়ে উঠেছে, কারণ এই বিষয়টি বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ কিরকম হওয়া উচিত তা নিয়েই আবর্তিত হয়েছে, সেই কারণে নামকরণ যথার্থ হয়ে উঠেছে। অর্থাৎ বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধটির নামকরণ যথার্থ হয়ে উঠেছে। প্রশ্ন 23-এ কি লেখা আছে দেখো, বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় প্রাবন্ধিক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যেসব অসুবিধার কথা তুলে ধরেছেন তা আলোচনা করো। তাহলে এখানে 1, 2, 3, 4 করে তোমরা পয়েন্ট করে লিখতে পারো। যে প্রথমত বলেছেন তিনি পারিভাষিক শব্দের অভাব। আর একটা বলা যেতে পারে কি, 2 নম্বরে বলতে পারো যে বিজ্ঞান চেতনার অভাব সাধারণের মধ্যে। 3-এ বলাইতে পারো বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা অত্যন্ত কঠিন বা সরল নয় এবং তার সরল এবং স্পষ্ট হওয়া উচিত বিজ্ঞান বিষয়ক ভাষা। 4-এ বলতে পারো ইংরাজি থেকে যে বাংলার আক্ষরিক অনুবাদ, সেই আক্ষরিক অনুবাদের রীতি ত্যাগ করা দরকার। 5-এ বলতে পারো কি পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশের চেষ্টায় যে রচনা অনেক জটিল করে ফেলে প্রাবন্ধিকরা, সেটি থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে এই সমস্ত বিষয়গুলো তোমাদের তুলে ধরতে হবে। অর্থাৎ যে কটা বিষয় প্রাবন্ধিক তুলে ধরেছেন বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে, সেগুলো তোমাদের কভার করতে হবে। পরের প্রশ্ন 24-এ আসছি। 24-এ লেখা আছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এখনো নানা রকম বাধা আছে, এই বাধা দূর করতে লেখক কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। প্রথমত তিনি কি বলেছেন যে বাংলা ভাষায় অনেক বেশি পরিভাষা প্রয়োজন, তবে কি বৈজ্ঞানিক প্রবন্ধ লেখা সহজ। এবং দ্বিতীয়ত কি বলেছেন যে প্রাথমিক স্তর থেকে বিজ্ঞান শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া দরকার, তবে গিয়ে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ সকলের কাছে বোধগম্য হবে। তৃতীয়ত বলতে হবে যে ভাষাকে প্রথমত জড়তা থেকে মুক্ত করতে হবে, ভাষাকে হতে হবে সহজ এবং সাবলীল। এবং ইংরাজি ভাষার যে আক্ষরিক অনুবাদ, সেই আক্ষরিক অনুবাদ বাংলায় না করে তাকে সহজ, সরল এবং স্পষ্ট করে তুলতে, বাংলা ভাষার যে ভিতরকার রূপ তাকে আত্মীকরণ করে তার অনুবাদ করতে। চতুর্থত কি করতে হবে, অল্প পরিচিত যে পারিভাষিক শব্দগুলো রয়েছে সেগুলো যখন প্রথম ব্যবহার করা হবে তখন সেগুলো অবশ্যই ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। পরে সেগুলোর আর দেওয়ার দরকার নেই, কিন্তু প্রথম দিকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন। আর তিনি বলেছেন যে সমস্ত নতুন প্রাবন্ধিকরা যারা বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ লিখছেন তাদের লেখাগুলোকে চেক করার জন্য অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নেওয়া দরকার, যাতে কোনো ভুল তথ্য পরিবেশন না হয়। প্রশ্ন 25-এ চলে যাচ্ছি। 25-এ লেখা আছে বাংলায় বিজ্ঞান বিষয়ক গ্রন্থ বা প্রবন্ধ যাদের জন্য লেখা হয় পাঠক হিসাবে তাদের অবস্থান সম্পর্কে লেখো। তাহলে একটি কোন হবে প্রশ্ন, আমরা প্রথমের দিকের প্রশ্নগুলোতে যেটা আলোচনা করেছিলাম, অর্থাৎ 2 শ্রেণীর যে পাঠক, সেই 2 শ্রেণীর পাঠকদের কথা তুলে ধরতে হবে এবং 2 শ্রেণীর পাঠকদের ভিন্ন ভিন্ন চাহিদা এবং তারা কিভাবে বুঝতে পারবে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ, সেই কথাগুলো আলোচনা করতে হবে। তাহলে এখানেই শেষ হচ্ছে আমাদের LAQ অর্থাৎ
রচনাধর্মী প্রশ্নাবলী, সব ধরনের প্রশ্ন। তোমরা আশা করি এই প্রবন্ধটা তোমাদের ভালো করে তৈরি হয়ে গেল। এরপরে চলে আসবো আমি অন্য কোনো চ্যাপ্টার নিয়ে বা অন্য কোনো টেক্সট নিয়ে। ততদিন অবশ্য ভালো থাকো এবং বাংলা পড়তে থাকো, আর অবশ্যই টিউটোপিয়ার সাথে থাকো।